তো আজকের আমাদের টপিক হচ্ছে শব্দের শ্রেণীবিভাগ, যে টপিকটা খুব খুব খুবই গুরুত্বপূর্ণ, ব্যাংকের জন্য গুরুত্বপূর্ণ, বিসিএস এর জন্য গুরুত্বপূর্ণ, অ্যাট দ্য সেম টাইম অন্যান্য যে কোনো চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ধ্বনির উচ্চারণ সম্পর্কিত প্রশ্নগুলো পারেন না? না, ও সমস্যা হচ্ছে কোথায়? ধ্বনির উচ্চারণ সম্পর্কিত, ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ, ওই যে জিহ্বার উপর ভিত্তি করে, তারপর ঠোঁটের উপর ভিত্তি করে, ওইগুলা না? ওগুলো একটু কঠিনই আসলে, যখন পড়াইছিলাম তখন তো বলছিলামই। ওটা হচ্ছে আপনি তিনটা যে ভাগ, ওগুলো হচ্ছে একটু লিখে বা এক নজরে, যে আমি লাস্টে স্লাইডে যেগুলো রাখছি না এক নজরে, ওইটা আপনি কয়েকবার করে পড়লেই হবে। আর যেগুলো হচ্ছে কনফিউজ হয়ে যান বা ভুলে যান, একটা কাগজে লিখবেন, লিখে একদম সুন্দর মতো আঠা দিয়ে টেবিলের সামনে লাগাই রাখবেন। হ্যাঁ, আর এই ধ্বনির উচ্চারণ রিলেটেড এই প্রশ্নগুলো কিন্তু আসেই, মানে বিসিএস এ, প্রতি বিসিএস ই আসে। ঠিক আছে। আচ্ছা, যেটা বলতেছিলাম, শব্দের শ্রেণীবিভাগটা এটা খুবই, ও, উচ্চারণগুলা অধ্যাপক, অধ্যাপক আমরা কিভাবে উচ্চারণ করি, অধ্যাপক। হ্যাঁ, এই উচ্চারণের জন্য নবম দশম শ্রেণীর বোর্ড বইয়ে একটা চ্যাপ্টার আছে, ওই চ্যাপ্টারটা খুব ভালোভাবে পড়ে ফেলবেন। ওখানে যেগুলো আছে ওগুলা ভালো করে পড়লেই হবে, প্রশ্ন আসলে ওখান থেকেই আসে। হ্যাঁ, আর আমাদের পিটু এর প্রশ্ন ব্যাংকে যে কয়টা আছে ওগুলো দেখে ফেলবেন, শেষ। এর বাইরে আর কিছু চিন্তা করতে হবে না। উচ্চারণ থেকে কালে ভদ্রে একটা প্রশ্ন চলে আসে, তো একটা প্রশ্নের জন্য আপনি তো একদম সব উজাড় করে দিতে পারবেন না, তাই না? তো যেটা বলতেছিলাম, শব্দের শ্রেণী বিভাগটা গুরুত্বপূর্ণ, এটা আপনারা সবাই জানেন। সব পরীক্ষায় এখান থেকে প্রশ্ন থাকবেই। আর প্রশ্ন যদি আসে, কোন পার্ট থেকে বেশি আসে? সব থেকে বেশি আসে বিদেশি শব্দ থেকে। হ্যাঁ, আমাদের শব্দের তো তিনটা শ্রেণী বিভাগ: গঠনমূলক, অর্থমূলক, উৎসমূলক। তো অর্থমূলক যেটা, সেখান থেকেও মোটামুটি গুরুত্বপূর্ণ, তবে উৎসমূলকের যে পার্টটা, ওখানেই তো বিদেশি শব্দটা, বিদেশি শব্দ থেকে চাকরির পরীক্ষায় প্রশ্ন সব থেকে বেশি আসে। আর বিদেশি শব্দটাই আমরা বেশি, মানে, গোলায় ফেলি, ঠিক আছে, কনফিউজড হয়ে যাই। তো শব্দ, এত বেশি শব্দ, এত বেশি শব্দ কোনটা কোন ইসের মধ্যে পড়ছে, অনেকেই কনফিউজ হয়ে যায়। প্রথমত, শব্দের চ্যাপ্টারটা একদিন পড়ে আপনি এটা মনে রাখতে পারবেন না। এটা আপনাকে কি করতে হবে, পড়ার কয়েকটা ওয়ে আছে। রেকর্ড ক্লাসটা খুব মনোযোগ সহকারে শুনতে হবে, পিডিএফটা কয়েকবার ভালো করে দেখতে হবে। হ্যাঁ, এরপরে আপনার কাছে যে বই আছে, বা যদি কোনো প্রশ্ন ব্যাংক থাকে বা কোনো জব সলিউশন থাকে, সেখান থেকে এই চ্যাপ্টারটা বের করে এই চ্যাপ্টার রিলেটেড প্রশ্নগুলো সলভ করে করতে হবে। এরপরেও মনে থাকবে না, কারণ শব্দ, মানে এখানে হচ্ছে আপনার প্যাচ লাগবেই, একবার পড়লে আপনার কখনোই মনে থাকবে না। তাহলে কিভাবে মনে থাকবে? কিছু কিছু চ্যাপ্টার আছে আপনাকে একদম কয়েকবার রিভাইজ করতে হবে, কয়েকবার রিভাইজ করলে এরপরে আপনার মাথায় জিনিসটা সেভ হবে। সেই কিছু কিছু চ্যাপ্টারের মধ্যে কিন্তু শব্দের শ্রেণীবিভাগ একটা। আবার একটা ব্যাপার, এখানে আরেকটা প্যাচ লাগে, সেটা হচ্ছে এখানে বাংলা অভিধান অনুসারে এক, এই শব্দটা হচ্ছে একরকম, আবার নবম দশম শ্রেণীর বোর্ড বই অনুসারে একরকম। তো এই এই একটা প্যাচ কিন্তু এই চ্যাপ্টারে আছে, যেটা নিয়ে অনেকেরই মাথা নষ্ট হয়। তো এগুলা আসলে কমন প্যাচ, এগুলো থাকবেই। তো এগুলো নিয়ে টেনশন করার কিছু নাই। আমরা দুইটাই জেনে রাখবো, যেগুলোর ক্ষেত্রে একটু কনফিউশন আছে সেক্ষেত্রে আমরা দুটোই জেনে রাখবো। আর অপশনে যেটা থাকবে ওইটা উত্তর করব। দুইটাই থাকলে আমরা অভিধান অনুসারে, যদি নবম দশম শ্রেণীর বোর্ড বইয়েরটাও থাকে আবার অভিধানেরটাও থাকে, তাহলে অভিধান তো হচ্ছে আমার স্ট্রং রেফারেন্স, তাই না? তো অভিধানেরটা দাগাবো যদি দুইটাই থাকে, অন্যথায় যেটা অপশনে থাকবে ওইটা। আর যে শব্দগুলো নিয়ে একটু কনফিউশন বেশি, অর্থাৎ যেগুলো বোর্ড বইয়ে একটা, আবার নবম দশম শ্রেণীর, সরি, নবম দশম শ্রেণীর বোর্ড বইয়ে একটা, আবার অভিধান অনুসারে আরেকটা, এটা হচ্ছে আমি না আজকে স্লাইডে রাখি নাই। স্লাইডে রাখলে হবে কি যে আপনাদের লেকচার পড়তে আরেকটু মানে টেনশনে পড়ে যাবেন। হ্যাঁ, তো এটার আমি আলাদা একটা ছবি বা পিডিএফ আপনাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিব। হ্যাঁ, ক্লাবের টেলিগ্রাম গ্রুপে আমি এটা দিয়ে দিব, যে এক স্লাইডই রাখা আছে এই শব্দগুলো, নবম দশম শ্রেণী বোর্ড বইয়ে এটা আর অভিধানে এটা, একসাথে ওটা আমি দিয়ে দিব। ঠিক আছে, ক্লাস শেষ করে, টেনশনের কিছু নাই, চলেন শুরু করি। হ্যাঁ, আজকের টপিক আমাদের শব্দের শ্রেণীবিভাগ। সবাইকে ওয়েলকাম আমাদের আজকের ক্লাসে। শব্দ কাকে বলে? শব্দ জিনিসটা হচ্ছে, আমরা গতকালকে, গত 2 দিন কি পড়েছি? ধ্বনি বা বর্ণ পড়েছি। এই যে এক বা একাধিক ধ্বনি বা বর্ণ মিলে যখন একটা পূর্ণ অর্থ প্রকাশ করবে, তখন আমরা সেটাকে শব্দ বলবো। এখানে আমার কি, আমার হচ্ছে আ একটা ধ্বনি, ম একটা ধ্বনি, র একটা ধ্বনি, এই তিনটা ধ্বনি একসাথে আমি লিখলাম আমার। আমার, এটা আমার একটা শব্দ হয়ে গেল। তাহলে
এক বা একাধিক ধ্বনি বা বর্ণ মিলে যখন একটা পূর্ণ অর্থ প্রকাশ করবে তখন আমরা তাকে শব্দ বলবো। শব্দের শ্রেণীবিভাগ ব্যাকরণে কোন তত্ত্বে আলোচনা করা হবে? শব্দ তত্ত্বে অবশ্যই, তাই না? আচ্ছা, চলেন আমরা শব্দের শ্রেণীবিভাগটা দেখি দেখি। বিভিন্ন দৃষ্টিকোণ থেকেই শব্দকে ভাগ করা যায়, ঠিক আছে? সেটা গঠন অনুসারে হইতে পারে, অর্থ অনুসারে হইতে পারে, উৎস অনুসারে হইতে পারে। তো গঠন অনুসারে শব্দকে কয় ভাগে ভাগ করা যায় বলেন তো? গঠন অনুসারে শব্দকে দুই ভাগে ভাগ করা যায়। কি কি? একটা হচ্ছে মৌলিক শব্দ, আর একটা হচ্ছে সাধিত শব্দ। একটা হচ্ছে মৌলিক শব্দ আর একটা হচ্ছে সাধিত শব্দ। আবার অর্থ অনুসারে আমি শব্দকে দুইটা ভাগে ভাগ করতে পারবো। অর্থ অনুসারে কি কি? যৌগিক, রূঢ়ি শব্দ, আর হচ্ছে আমার যোগ রূঢ় শব্দ। যৌগিক, রূঢ়ি, আর হচ্ছে আমার যোগ রূঢ় শব্দ। তো এরপরে আসি উৎস অনুসারে। উৎস অনুসারে শব্দের শ্রেণীবিভাগ হচ্ছে পাঁচটা। কি কি? তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব, দেশি, বিদেশি। এটা হচ্ছে আমরা এতদিন জানতাম, কিন্তু প্যাচ লাগছে কোথায়? নবম দশম শ্রেণীর নতুন যে বোর্ড বইটা, নবম দশম শ্রেণীর নতুন যে বোর্ড বইটা, ওখানে উৎস অনুসারে শব্দকে চার ভাগে ভাগ করা হয়েছে। তাহলে কোনটা বাদ দেওয়া হয়েছে? অর্ধ তৎসম শব্দটাকে বাদ দেওয়া হয়েছে। এখন আপনাদের মাথায় প্রশ্ন আসছে যে আপু, পরীক্ষায় আসলে আমি কোনটা দাগাবো? পরীক্ষায় আসলে নাম্বার ওয়ান অপশনে যেটা থাকবে ওইটা দাগাবেন। অপশনে চার থাকলে চার দাগাবেন, পাঁচ থাকলে পাঁচ দাগাবেন। যদি অপশনে দুটোই থাকে, যদি অপশনে দুটোই থাকে তাহলে অবশ্যই নবম দশম শ্রেণীর নতুন বোর্ড বইটা প্রাধান্য পাবে, অর্থাৎ তখন চার দাগাবেন। ঠিক আছে? আশা করি এটা নিয়ে আর কনফিউশন হবে না। এখন কিভাবে আমরা মনে রাখবো শব্দের প্রকারভেদটা? এখানে না বোর্ড বইতে শব্দের আরেকটা প্রকারভেদ আছে, সেটা হচ্ছে পদ ভিত্তিক প্রকারভেদ। যেমন বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া। হ্যাঁ, আমরা যে পদের প্রকারভেদ দেখছি না, ওটার উপরে ভিত্তি করে। হ্যাঁ, যোজক, আবেগ। এখন এগুলা আমরা আগামীকাল যেহেতু পদ প্রকারণ আর পদের শ্রেণীবিভাগ পড়বো, আগামীকাল সেই ক্লাসটা আপনাদের, তখন আমরা ওগুলো আলোচনা করব। শব্দের শ্রেণীবিভাগের মধ্যে ওটা রাখি নাই। পদভিত্তিক যে শ্রেণীবিভাগ, যে 8 প্রকার, ওইটা আমরা আগামীকাল আলোচনা করব পদের মধ্যে। হ্যাঁ, তো আমরা এটা এখন কিভাবে মনে রাখবো যে শব্দের শ্রেণীবিভাগটা দেখেন, গদু, অতি, উপরে। এটা আপনার খুব কাজে দিবে যে গঠনমূলক অনুসারে কয় প্রকার, অর্থ অনুসারে কত প্রকার, উৎস অনুসারে কত প্রকার। এক্সাম হলে এটা নিয়ে না কনফিউজড হয়ে যেতে পারেন। সেক্ষেত্রে আপনি এই সহজ ট্রিক্সটা মনে রাখতে পারেন, গদু, অতি, উপরে। গতে কি হবে? গঠন। গঠন কত প্রকার? গঠন অনুসারে 2 প্রকার। অতে অর্থ অনুসারে, অর্থ অনুসারে কত প্রকার হবে? 3 প্রকার। এরপর হচ্ছে উপরে। উপরে মানে কি? উৎস, উৎস, প মানে 5। তো উৎস অনুসারে 5 প্রকার বা 4 প্রকার। ঠিক আছে? তো এটা যদি আপনি মনে রাখেন, গদু, অতি, উপরে, তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারবো। এখন আসেন আমরা সবার আগে শব্দের গঠনমূলক শ্রেণীবিভাগটা পড়বো। আমরা আগেই জেনেছি শব্দের গঠন অনুসারে শব্দ হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে মৌলিক শব্দ, আর একটা হচ্ছে যৌগিক শব্দ। মৌলিক মানে কি? মৌলিক মানে হচ্ছে মূল। যে সকল শব্দগুলোকে আমি আর ভাঙতে পারবো না, বা কোনো অর্থযুক্ত ক্ষুদ্রতম অংশ বিশ্লেষণ করতে পারবো না। আমি চাইলেই একটা শব্দকে ভেঙে ফেলতে পারি। গোলাপ, এখানে শব্দটা ছিল গোলাপ। হ্যাঁ, এখন আমার আমার মনে হয়েছে এটাকে আমি ভাঙবো। গো যোগ লাভ, আমি এভাবে ভাঙবো। না, এভাবে ভাঙলে হবে না, কারণ এটা আমার কোনো অর্থ দিচ্ছে না। এই গো এর কোনো আলাদা অর্থ নাই। এখন গো মানে তো গরু, হ্যাঁ, গরুর সাথে তো গোলাপের কোনো সম্পর্ক নাই, তাই না? লাপের কোনো আলাদা অর্থ নাই। তাহলে আমি যে শব্দগুলোকে ভাঙলে কোনো অর্থযুক্ত, যে শব্দগুলোকে কোনো অর্থযুক্ত ক্ষুদ্রতম অংশে আমি ভাঙতে পারবো না বা ভেঙে আলাদা করতে পারবো না, সেগুলোই হচ্ছে আমার মৌলিক শব্দ। হ্যাঁ, ক্লিয়ার? মৌলিক শব্দ কাকে বলে? যে সকল শব্দগুলোকে কোনো অর্থযুক্ত ক্ষুদ্রতম অংশে আমি ভাঙতে পারবো না বা ভেঙে আলাদা করতে পারবো না, সেটাই হচ্ছে আমার মৌলিক শব্দ। তো মৌলিক শব্দগুলো কি কি, এটা খুব গুরুত্বপূর্ণ। পরীক্ষায় আসে নিচের কোনটি মৌলিক শব্দ অথবা নিচের কোনটি মৌলিক শব্দ নয়। তো এটা আমার খুব গুরুত্বপূর্ণ। এখানে যে উদাহরণগুলো আছে এগুলো পড়লেই হবে, এর বাইরে আর দরকার নেই। ভাই বোন, ভাই বোন, আমরা প্রথমে আত্মীয়গুলো মনে রাখি। আমার আমার যে ছোট ভাই বোন, তারা মৌলিক শব্দ। খাবারের মধ্যে কি আছে? খাবারের মধ্যে আছে মাছ। হ্যাঁ, তো মাছ মৌলিক শব্দ। আবার অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে কি কি আছে? নাক, হাত। তো নাক, হাত, এগুলো হচ্ছে মৌলিক শব্দ। আবার
হ্যাঁ, আমরা কলম কলম দিয়ে লেখি, কিসের সাহায্যে লেখি? হাতের সাহায্যে লেখি। তো কলম, বই, বই পড়ি, তারপর আমরা কলম দিয়ে লেখি। তো কলম, বই এগুলো হচ্ছে মৌলিক শব্দ। এরপর আসি লাল গোলাপ ফুল। একসাথে মনে রাখবো, লাল গোলাপ ফুল। আমাকে 3টা লাল গোলাপ ফুল দিছে। আমার গতকাল আপনাদের সাথে ধরেন যদি দেখা হইলো, গতকাল না আগামীকাল যদি দেখা হয়, আপনারা আমার জন্য ভালোবেসে 3টা লাল গোলাপ ফুল আনলেন। তো 3 লাল গোলাপ ফুল, এই 4টা শব্দই কিন্তু আমার মৌলিক শব্দ। এখন মৌলিক শব্দগুলোকে যেহেতু আর কোনো ক্ষুদ্রতম অংশে ভাগ করা যায় না বা বিশ্লেষণ করা যায় না বা ভেঙে আলাদা করা যায় না, এই কারণেই মৌলিক শব্দগুলোই হচ্ছে ভাষার মূল উপকরণ। এই মৌলিক শব্দগুলোর সাথেই মৌলিক শব্দগুলোর সাথেই কোনো ধাতু বা প্রকৃতি যুক্ত হইতে পারে, তারপরে বা কোনো উপসর্গ যুক্ত হতে পারে, কোনো সমাসের যুক্ত হইতে পারে, বা প্রত্যয় সাহায্যে যুক্ত হয়ে কি হইতে পারে, কোনো সাধিত শব্দ গঠিত হইতে পারে। ঠিক আছে? হ্যাঁ, এই মৌলিক শব্দগুলো বা ধাতু বা প্রকৃতির সঙ্গে যখন সন্ধি উপসর্গ প্রত্যয় যোগ হবে তখন সেটাকে আমরা বলবো সাধিত শব্দ। তো এই সন্ধিগুলো বা প্রত্যয়গুলো বা উপসর্গগুলো বা সমাস কিসের সাথে যুক্ত হচ্ছে? মৌলিক শব্দগুলোর সাথেই কিন্তু যুক্ত হচ্ছে। এই কারণে মৌলিক শব্দগুলোকে আমরা বলতেছি ভাষার মূল উপকরণ। খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। কোনটিকে ভাষার মূল উপকরণ বলা হয়? আচ্ছা, I'm in this club majority to manage my sleep cycle, but still feeling sleepy even when I am in the club. আচ্ছা, এই স্লিপি ভাবটা দূর করার জন্য যেটা করতে হবে, সকালে উঠে ফ্রেশ হয়ে নিতে হবে। আমরা ঘুম থেকে উঠে অনেকে কি করি, অনেকে হচ্ছে আহ আবার আমার ইয়াতে চলে আসি, সেশনে চলে আসি। হ্যাঁ, তো এখন আমি যদি ঘুম থেকে উঠে ডিরেক্ট সেশনে বসে যাই, আমার কিন্তু ঘুম ঘুম ভাবটা কাটবে না। তো আমাকে কি করতে হবে? সর্বপ্রথম আমাকে উঠে ফ্রেশ হয়ে একদম হাত মুখ ধুয়ে ফ্রেশ হইতে হবে। তো হাত মুখ ধুয়ে আমি যখন ফ্রেশ হব আমার ঘুম ভাবটা অনেকটা চলে যাবে। এরপরে আপনি কি করতে পারেন, চা অথবা 1 মগ চা অথবা কফি নিয়ে আপনি বসতে পারেন সেশনে। এরপরও যদি আপনার ঘুম আসে, আপনি কি করতে পারেন, কানে হেডফোন লাগিয়ে একটু হালকা হাঁটতে হাঁটতে আপনি হচ্ছে সেশনটা কিন্তু করতে পারেন। ঠিক আছে? সেশনটা কিন্তু করতে পারেন। তো এতে করে কি হবে, আপনার কিন্তু ঘুম আসবে না। ওকে? আচ্ছা, হস্ত। হস্ত মৌলিক শব্দ হবে না। হস্তকে আমি বিশ্লেষণ করলে হস যোগ ত, ঠিক আছে? এটা মৌলিক শব্দ না। হাত হচ্ছে মৌলিক শব্দ। হস্তকে ভাঙলে আমরা পাবো হস যোগ ত। ওকে, এরপর আসি মৌলিক শব্দ কি কি। দেখেন, আমি আবার একটু রাখলাম এখানে যাতে আপনাদের রিভাইজ হয়ে যায়। ভাই বোন, ভাই বোন মানে অর্থাৎ ব্লাড রিলেটেড যেগুলো সেগুলো আমি একসাথে রেখেছি। ভাই বোন হচ্ছে মৌলিক শব্দের পর আসি। বই আর হচ্ছে কলম, এগুলোও আমার মৌলিক শব্দ। এরপর আসি লাল গোলাপ ফুল, এটা মৌলিক শব্দ। নাক আর হচ্ছে হাত কি হবে? মৌলিক শব্দ হবে। এরপর সে সাধিত শব্দ। সাধিত শব্দটা কি? সাধিত শব্দটা হচ্ছে মৌলিক শব্দের বিপরীত। আমরা মৌলিক শব্দে কি পড়েছিলাম? মৌলিক শব্দে পড়েছিলাম যে শব্দগুলোকে আমরা আর কোনো অর্থযুক্ত ক্ষুদ্রতম অংশে ভাঙতে পারবো না বা বিশ্লেষণ করতে পারবো না বা ভেঙে আলাদা করতে পারবো না, ওটাই হচ্ছে মৌলিক শব্দ। আর সাধিত শব্দটা হচ্ছে যে শব্দগুলোকে আমরা সহজেই ভাঙতে পারবো, ভেঙে অর্থযুক্ত ক্ষুদ্রতম অংশে বিশ্লেষণ করতে পারবো বা ভেঙে আলাদা করতে পারবো। এখন কিভাবে ভাঙতে পারবো দেখি আমরা একটু। সাধিত শব্দটা কিভাবে গঠন হয় আগে আমরা ওইটা দেখি। প্রথমত, মৌলিক শব্দ বা ধাতু অথবা প্রকৃতির সঙ্গে যখন সন্ধির মাধ্যমে কোনো শব্দ গঠন হবে, বা উপসর্গ যোগ হবে, বা প্রত্যয় যোগ হবে, কিংবা সমাসের মাধ্যমে নতুন কোনো শব্দ গঠিত হবে, তখন সেটাকে আমরা বলবো সাধিত শব্দ। আমরা একটু দেখি। আমার শব্দটা ছিল জয়। জয়ের সাথে আমি কি করলাম, পরা উপসর্গ যোগ করে দিলাম। কি হয়ে গেল? পরাজয়। জয়ের অর্থ একটা, পরাজয়ের অর্থ কিন্তু পুরোপুরি ডিফারেন্ট, তাই না? পুরো বিপরীত অর্থে বসে গেছে। জয় মানে কি, কোনো কিছুতে মানে বিজয়ী হওয়া, জয়ী হওয়া। পরাজয় মানে কি, হেরে যাওয়া, তাই না? পরাজয় মানে হেরে যাওয়া। দেখেন, একটা উপসর্গ যোগ করার কারণে শব্দের অর্থ কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আবার পানি, পানি একটা শব্দ। পানি শব্দ, এই পানি শব্দের অর্থ কি? এই পানি শব্দের অর্থ হচ্ছে হাত, তাই না? বীণা, বীণা একটা বাদ্যযন্ত্র। বীণা পানি, বীণা পানিতে যার, অর্থাৎ যার হাতে বীণা আছে। এখন যার হাতে বীণা আছে আমি এমন কাউকে বোঝাচ্ছি, কাকে বোঝাচ্ছি? দেবী সরস্বতীকে। তো বীণা শব্দের একটা ছিল বাদ্যযন্ত্র, আবার পানি শব্দের অর্থ ছিল হাত। যখন আমি বীণা পানি সমাসযোগে একসাথে করে দিলাম, বীণা পানি, এটার অর্থ কিন্তু
হাতে বাদ্যযন্ত্র না বুঝিয়ে কি বুঝাচ্ছে? দেবী সরস্বতীকে বুঝাচ্ছে। শব্দের অর্থ কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেল। আবার প্রত্যয় যোগে আমার অন্ত, অন্ত, অন্তস প্রত্যয়ের সাথে মানে অন্তের সাথে এই যে চল, চল যোগ হয়ে কি হয়ে গেল? অন্ত। চল যোগ অন্ত, চলন্ত। আমরা গতিশীল কোনো কিছুকে বোঝাতে আমরা কি করি? চলন্ত ব্যবহার করি, অর্থাৎ প্রকৃতি ও প্রত্যয়ের সাহায্যে কি হইলো? একটা নতুন আমি একটা শব্দ পেলাম, ঠিক আছে? আবার আসি বিদ্যালয়। আলয় মানে কি? ঘর বা স্থান। বিদ্যা মানে তো আমরা সবাই জানি, বিদ্যা একটা আলাদা শব্দ ছিল, আলয় একটা আলাদা শব্দ ছিল। সন্ধির মাধ্যমে এই দুইটা মিলন হয়ে কি হয়ে গেল? বিদ্যালয়। ঠিক আছে? তো সাধিত শব্দ এই প্রত্যেকটাই কিন্তু সাধিত শব্দ। পরাজয়, বিনা পানি, চলন্ত, বিদ্যালয়, প্রত্যেকগুলাকে ভাঙলে আমরা কিন্তু আলাদা আলাদা ক্ষুদ্রতম অংশ পাচ্ছি। তাহলে সাধিত শব্দগুলো কিভাবে গঠিত হচ্ছে? মৌলিক শব্দের সাথে সে ধাতু বা মানে মৌলিক শব্দের সাথে সন্ধি উপসর্গ যোগ হইতে পারে। ধাতু বা প্রকৃতির সাথেও সন্ধি উপসর্গ বা প্রত্যয় যোগ হয়ে নতুন শব্দ বা সাধিত শব্দ গঠিত হইতে পারে। আশা করি ক্লিয়ার সাধিত শব্দ কিভাবে গঠিত হচ্ছে। আশা করি ক্লিয়ার। এরপরে আসি শব্দের অর্থমূলক শ্রেণীবিভাগ। হ্যাঁ, শব্দের অর্থমূলক শ্রেণীবিভাগ। শব্দের অর্থমূলক শ্রেণীবিভাগের মধ্যে কি কি আছে? নাম্বার 1 যৌগিক শব্দ, নাম্বার 2 রূঢ়ি শব্দ, নাম্বার 3 যোগরূঢ় শব্দ। ঠিক আছে? তাহলে যৌগিক শব্দটা জিনিসটা আসলে কি? যে সকল শব্দের আমরা একটু বইয়ের সংজ্ঞাটা যদি একটু দেখি, যে সকল শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ একই তাকে আমরা যৌগিক শব্দ বলবো। খুব খেয়াল কইরা, ব্যুৎপত্তিগত অর্থ আর হচ্ছে ব্যবহারিক অর্থ যদি একই থাকে তখন সেটা হবে যৌগিক শব্দ। এখন ব্যুৎপত্তিগত অর্থ জিনিসটা কি? ব্যুৎপত্তিগত অর্থটা হচ্ছে শব্দটাকে যদি আমরা ভাঙি বা বিশ্লেষণ করি তাহলে যে অর্থটা পাই ওইটাই হচ্ছে আমার ব্যুৎপত্তিগত অর্থ। অর্থাৎ এই শব্দটা উৎপত্তির সময়ে যে অর্থটা ছিল, উৎপত্তির সময়ে যে অর্থটা ছিল ওইটাই হচ্ছে আমার ব্যুৎপত্তিগত অর্থ। হ্যাঁ, শব্দটাকে বিশ্লেষণ করলে আমরা যে অর্থটা পাই সেটা আমার ব্যুৎপত্তিগত অর্থ। কিন্তু আর ব্যবহারিক অর্থটা কি? প্রকৃতপক্ষে শব্দটা আমরা যে অর্থে ব্যবহার করি, অর্থাৎ বাস্তবে বাস্তবিক প্রেক্ষাপটে আমরা শব্দটাকে যে অর্থে ব্যবহার করি সেটাই হচ্ছে ব্যবহারিক অর্থ। এই দুইটা জিনিসের যদি মিল থাকে, এই দুইটা জিনিসের যদি মিল থাকে তখন সেটাকে আমরা বলবো যৌগিক শব্দ। হ্যাঁ, চলেন আমরা সামনে দেখবো। তো যৌগিক শব্দের উদাহরণগুলো কি কি? এখানে একসাথে আমি উদাহরণগুলো দিয়ে রাখছি যেগুলো একটু মোটামুটি গুরুত্বপূর্ণ, পরীক্ষায় চলে আসে। গায়ক, গই যোগ অক, চিকা মারা, চিকা মারা। হ্যাঁ, চিকা যোগ মারা। কর্তব্য, ক্রি যোগ তব্য, এগুলো কিন্তু প্রকৃতির মাধ্যমে গঠিত হয়েছে। ক্রি যোগ তব্য। গায়ক, গই যোগ অক, প্রকৃতি প্রত্যয়ের মাধ্যমে। মধুর, মধুর, মধু যোগ র, ইয়ার মাধ্যমে। তারপরে বাবু আনা, বাবু যোগ আনা, প্রকৃতি প্রত্যয়। মিতালি, মিতা যোগ আলী, আলী প্রত্যয় যুক্ত হয়েছে, তাই না? তো এগুলা এই যে এগুলোও কিন্তু কাইন্ড অফ সাধিত শব্দই, এগুলোও কিন্তু সবগুলোই সাধিত শব্দই। মৌলিক শব্দ বাদে পৃথিবীতে যা কিছু আছে, যে শব্দ আছে সবই সাধিত শব্দ। ঠিক আছে? এগুলার এটা আর আলাদা করে বলার কিছু নাই। তাহলে যৌগিক শব্দের উদাহরণ কি কি হইতে পারে? গায়ক, চিকামারা, কর্তব্য, গোলাপি। এখন দেখেন গোলাপ হচ্ছে মৌলিক শব্দ, গোলাপ হচ্ছে মৌলিক শব্দ। গোলাপের সাথে আমি ই প্রত্যয় যুক্ত করে দিলাম, তাহলে কি হয়ে গেল? গোলাপি। গোলাপি বলতে আমরা কি বুঝাই? যেগুলো হচ্ছে গোলাপের মতো। হ্যাঁ, গোলাপের মতো যা কিছু সেগুলোই তো আমি গোলাপি অর্থে ব্যবহার করি, তাই না? আমি কি গোলাপি মানে গোলাপি বলতে কি সাদা কিছু বুঝাই বা লাল কোনো কিছু বুঝাই না? যেগুলো গোলাপের মতো ওগুলাই কিন্তু বুঝাই গোলাপি। তাহলে কি এটার উৎপত্তিগত অর্থ ব্যবহারিক অর্থ কিন্তু সেম। তো খেয়াল করতে হবে গোলাপ হচ্ছে আমার মৌলিক শব্দ, কিন্তু গোলাপি কিন্তু সাধিত শব্দ বা যৌগিক শব্দ যাই বলি না কেন। এখানে ব্যাখ্যা করা আছে শব্দগুলো, একটু দেখি। আমার আমরা কি পড়েছিলাম? যৌগিক শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ব্যবহারিক অর্থ সেম থাকবে। দেখেন গায়ক শব্দটাকে যদি আমরা ভাঙি, গায়কের ব্যুৎপত্তিগত অর্থ কি হবে? গায়কটাকে যদি ভাঙি আমরা কি পাই? গই যোগ নক অথবা অক, দুইটাই সেম, কোনো তফাৎ নাই। তবে নকটা সাধারণত আহ সংস্কৃতে বসে সরাসরি, ওটা বাংলাতে যখন আসে তখন এটা অক হয়ে যায় আর কি। তবে দুইটাই সেম। তো গায়ক গই যোগ নক অথবা অক। এই গই শব্দের অর্থ কি? গান করা। গই শব্দের অর্থ কি? গান করা। তাহলে আহ আর গায়ক কি অর্থে আমরা ব্যবহার করি? যে গান করে তাকেই তো আমরা গায়ক বলি, তাই না? গই শব্দের অর্থ হচ্ছে গান করা, আর যিনি গান করে তাকেই আমরা গায়ক বলি। তাহলে কি হইলো? ব্যুৎপত্তিগত অর্থ ব্যবহারিক অর্থ সেম না? সেম।
তাহলে এটা যৌগিক শব্দ। আবার কর্তব্য, কর্তব্যকে ভাঙলে আমরা কি পাই? ক্রি যোগ তব্য। তো ক্রি শব্দের অর্থ হচ্ছে করা, কোনো কিছু করা। আর কর্তব্য সাধারণত আমরা কি অর্থে ব্যবহার করি? যা করা উচিত। এক্ষেত্রেও ব্যুৎপত্তিগত অর্থ, ব্যবহারিক অর্থ সেম। মধু যোগ র, মধু, মধু তো আমরা জানি, হ্যাঁ, যেগুলো হচ্ছে মিষ্টি গুণযুক্ত যে কোনো কিছু, মধু, মধুর মতো মিষ্টি গুণযুক্ত যা কিছু সেগুলোকে বুঝাইতে কিন্তু আমরা মধুর শব্দটা ব্যবহার করি। তো এক্ষেত্রেও আমার ব্যুৎপত্তিগত অর্থ, ব্যবহারিক অর্থ কিন্তু সেম। বাবু আনা, বাবু মানে, বাবু আনা কাদেরকে বলি? যারা একটু বাবু বাবু করে, হ্যাঁ, একটা বাবুর মতো ভাব নেয়, হ্যাঁ, বাবু আনা। তো এখানে বাবু আনা বলতে আমরা কি বুঝাই? বাবুর মতো যিনি ভাব নেন। তো বাবু, বাবু শব্দটা কিন্তু এটা ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যুৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ কিন্তু সেম। আবার দৌহিত্র, দুহিতা যোগ স্ন, স্ন, হ্যাঁ, এই দুহিতা শব্দের মানে, এই দুহিতা মানে কি? দুহিতা মানে কিন্তু আপনার কন্যা, কন্যা, দুহিতা মানে হচ্ছে কন্যা। তো দুহিতা যোগ স্ন, এই দৌহিত্র শব্দটা কোত্থেকে আসছে? কন্যার পুত্র, কন্যার পুত্র বুঝাতে আমরা দুহিতা শব্দটা ব্যবহার করি। তাহলে এখানে দেখেন ব্যুৎপত্তিগত অর্থ, ব্যবহারিক অর্থ কিন্তু সেম। যখন ব্যুৎপত্তিগত অর্থ, ব্যবহারিক অর্থ সেম থাকবে তখন আমরা সেটাকে কি বলবো? যৌগিক শব্দ বলবো। ঠিক আছে? আচ্ছা, এবার আসি চিকামারা। চিকামারা হচ্ছে এই শব্দটার মানে সরাসরি অর্থই হচ্ছে দেয়ালে লিখন। এটা আহ কিভাবে আসছে এটার বড় একটা লেখা আছে, কেউ জানতে চাইলে আমি আপনাদের টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দিব এর পিছনের চিকামারা হওয়াটা আসার কারণ কি, দেয়ালে লিখন কিভাবে আসলো আর কি। হ্যাঁ, তো চিকামারা শব্দটার সরাসরি অর্থই হচ্ছে দেয়ালে লিখন। এটার ব্যুৎপত্তিগত অর্থ এরকম দেয়ালে লিখনই, ওখান থেকে বিভিন্ন ইয়ার মাধ্যমে এটা সরাসরি দেয়ালে লিখন অর্থটার ক্ষেত্রে আমরা ব্যবহার করি। দেয়ালে লিখন অর্থে চিকামারা শব্দটা আমরা সরাসরি ব্যবহার করি। এটার পিছনে একটা সুন্দর ছোট্ট একটা ইতিহাস আছে, কেউ জানতে চাইলে আমি টেলিগ্রাম গ্রুপে বলে দিব, সমস্যা নেই। গোলাপি, গোলাপ যোগ ই, এটা আমি অলরেডি বলে ফেলছি, যেগুলো গোলাপের মতো, যা গোলাপের মতো ওগুলার ক্ষেত্রে আমরা গোলাপি শব্দটা ব্যবহার করি। পিতৃহীন, পিতা যোগ হীন, হীন মানে কোনো কিছু মানে নেই, নেগেটিভ অর্থে ব্যবহৃত হয়। তো পিতৃহীন মানে কি বুঝি? যার পিতা নেই, তাই না? এটাই তো আমরা বুঝি। উৎপত্তিগত অর্থ সেম আর ব্যবহারিক অর্থ কি? আমরা যাদের পিতা নাই তাদের ক্ষেত্রেই কিন্তু আমরা পিতৃহীন শব্দটা ব্যবহার করি। পক্ষী, পক্ষ যোগ ইন, পক্ষ মানে কি? অর্থাৎ ডানা, পক্ষ মানে হচ্ছে ডানা। ইন, পক্ষী মানে কি? যার পক্ষ বা ডানা আছে তাকে আমরা পক্ষী বলি। পক্ষ মানে কি? ডানা। এখন কাদেরকে আমরা পক্ষী বলি? যার ডানা আছে, যে আকাশে উড়ে বেড়ায় তাদেরকে তো পক্ষী বলি, তাই না? তো এখানেও ব্যুৎপত্তিগত অর্থ, ব্যবহারিক অর্থ সেম। মিতা, মিতা মানে কি? বন্ধু, হ্যাঁ, মিতা মানে বন্ধু। মিতা যোগ আলী, মিতালি, মিতালি মানে কি? বন্ধুর মতো ভাব, বন্ধুর মতো ভাব। তো এখানেও ব্যুৎপত্তিগত অর্থ, ব্যবহারিক অর্থ সেম। তাহলে আমরা কি কি যৌগিক শব্দ পেলাম? খুবই যেগুলা গুরুত্বপূর্ণ, বিভিন্ন পরীক্ষা আসছে ওগুলাই স্লাইডে রাখা হয়েছে, তো এগুলো খুব ভালো করে দেখতে হবে। তো যৌগিক শব্দ আমরা কি কি পেলাম? গায়ক, কর্তব্য, মধুর, বাবুয়ানা, দৌহিত্র, চিকামারা, গোলাপি, পিতৃহীন, পক্ষী, মিতালি, এগুলো হচ্ছে আমার যৌগিক শব্দ। এরপর আসি রূঢ়ি শব্দ। আমরা যৌগিক শব্দে কি দেখেছিলাম জানো? যৌগিক শব্দে আমরা দেখেছি ব্যুৎপত্তিগত অর্থ, ব্যবহারিক অর্থ সেম থাকবে। এবার সেই রূঢ়ি শব্দ, রূঢ়ি শব্দটা প্রথমত কিভাবে গঠিত হচ্ছে এটা খেয়াল, এখানে দুইটা জিনিস মনে রাখতে হবে। নাম্বার ওয়ান, রূঢ়ি শব্দ কিভাবে গঠিত হচ্ছে? সন্ধি, প্রত্যয় বা উপসর্গের মাধ্যমে সৃষ্টি হচ্ছে। হ্যাঁ, রূঢ়ি শব্দটা কিভাবে গঠিত হবে? সন্ধি, প্রত্যয় বা উপসর্গের মাধ্যমে। তাহলে সন্ধি, প্রত্যয় বা উপসর্গ জাত, জাত যে মানে, জাত মানে কি? জাত মানে জন্ম না, ওইখান থেকে আসছে, আগত। হ্যাঁ, সন্ধি, প্রত্যয় বা উপসর্গ জাত যে সকল শব্দ মূল শব্দের অর্থের অনুগামী না হয়ে অন্য কোনো বিশেষ অর্থ জ্ঞাপন করে তখন তাকে আমরা রূঢ় বা রূঢ়ি শব্দ বলবো। অর্থাৎ শব্দটা, যে সকল শব্দ সন্ধি, প্রত্যয় বা উপসর্গের মাধ্যমে গঠিত হবে, একই সাথে এটার যেটা উৎপত্তিগত যে অর্থটা ছিল ওই অর্থটা গ্রহণ না করে অন্য কোনো বিশেষ অর্থে যখন আমরা শব্দটাকে ব্যবহার করব তখন সেটা হবে রূঢ় বা রূঢ়ি শব্দ, যৌগিক শব্দের উল্টাটা। হ্যাঁ, তো এরকম রূঢ়ি শব্দ কি কি হইতে পারে? হস্তি, হস্তি, প্রবীণ, গবেষণা, সন্দেশ, জ্যাঠামি, পাঞ্জাবি, লাবণ্য। হ্যাঁ, তো দেখেন, হস্তি, প্রবীণ, গবেষণা, সন্দেশ, জ্যাঠামি, পাঞ্জাবি, লাবণ্য, এটা আমার হচ্ছে, এগুলো হচ্ছে আমার রূঢ়ি শব্দ। এগুলো এগুলো কিভাবে আসছে আমি এই স্লাইডের মধ্যে একসাথে রাখছি। স্লাইডটা না একটু ছোট হয়ে গেছে, এটা না আমি আপনাদের
ব্যাখ্যা তো আসলে দরকার নেই, আপনাদের শুধু শব্দগুলো পড়লেই হবে, পরীক্ষাতে শব্দ আসবে, ব্যাখ্যা সাধারণত আসে না। এখন এটা একটু ফন্টটা বড় করলে হয়তো কি দুইটা স্লাইডে চলে যেত। আমি চাচ্ছিলাম যে একসাথে রাখতে এক স্লাইডে, যাতে আপনি একসাথে পড়ে ফেলতে পারেন, পড়তে একটু কষ্ট হতে পারে, পিডিএফ থেকে একটু জুম করে পড়ে নিয়েন, হ্যাঁ। দেখেন, হস্তি, হস্ত যোগ ইন, হস্তিকে বিশ্লেষণ করলে আমি কি পাবো? হস্ত যোগ ইন। আচ্ছা, সরি, আমাকে না একজন জিজ্ঞেস করছিলেন যে হস্ত মৌলিক শব্দ কিনা, এইচপি। হ্যাঁ, হস্তকে আমরা মৌলিক শব্দ বলতে পারবো। ঠিক আছে, হস্তকে আমরা মৌলিক শব্দ বলতে পারবো। আমি খুবই সরি, তখন আমি মনে হয় হর্ষযোগ ত বলে ফেলছিলাম না। এটা, হস্তকে আমরা এই মৌলিক শব্দ বলতে পারবো। ঠিক আছে। আচ্ছা, এইচপি ক্লিয়ার? আপনার নামটা জানি না, ডিভাইসের নাম আসছে এই কারণে বললাম আর কি। আচ্ছা, হস্তি, হস্ত যোগ ইন। হ্যাঁ, এখন দেখেন, হস্ত মানে কি? হাত। হস্ত মানে হচ্ছে হাত, তাই না? এখন হস্তি, হাত আছে যার। এখন যার হাত আছে সবাইকে কি আমরা হস্তি বলি? যার হাত আছে সবাইকে কি হস্তি বলি? আচ্ছা, স্ক্রিনশট নেওয়া যায় না? এটা হচ্ছে জুম থেকে নেওয়া যায় না, জুম হচ্ছে এটা অ্যালাউ করে না, কেন জানি। এটা জানি না, হঠাৎ করে ওদের এটা কোনো নতুন কোনো ফিচার হয়তো। তো যাদের হাত আছে, যেমন আমারও হাত আছে, আপনারও হাত আছে, আমাদের কি কি হস্তি বলা হয়? উল্টা আমাদেরকে হস্তি বললে কিন্তু আমরা খেপে যাই, তাই না? তো যার হাত আছে তাদেরকে আমরা হস্তি বলতেছি না। হস্তি বলতে শুধুমাত্র আমরা হাতিকে বোঝাচ্ছি। কাকে বোঝাচ্ছি? হাতিকে বোঝাচ্ছি, এটা পশুকে বোঝাচ্ছি। তাহলে কি হইলো? এটার উৎপত্তিগত অর্থ বা যেটা আহ উৎপত্তিগত যে অর্থটা ছিল ওটা আমরা ব্যবহার না করে অন্য কোনো বিশেষ বিশিষ্ট অর্থে ব্যবহার করতেছি না। তো হস্তি হচ্ছে আমার রুড়ি শব্দ। এবার আসি প্রবীণ। প্রো যোগ বিন। প্রো আমরা বলি না, প্রো মানে কি একদম ওই ওই জিনিসটাতে সে ভালো, তুমি তো প্রো হয়ে গেছো। হ্যাঁ, যে একদম অনেক ভালোভাবে এই কাজটা সে করতে পারে। প্রো যোগ বিন। তাহলে প্রবীণ বলতে আমরা কি বুঝি? এটার উপতিগত বীণ মানে কি? একটা বাদ্যযন্ত্র। তাহলে কি, যে সব থেকে বেশি ভালো বীণা বাজাতে পারে বা প্রকৃষ্ট রূপে বীণা বাজাতে পারেন যিনি, প্রবীণ শব্দটার ব্যুৎপত্তিগত অর্থ এইটা। কিন্তু প্রবীণ বলতে আমি কি বুঝাই? বয়স্ক কোনো ব্যক্তিকে বুঝাচ্ছি, তাই না? আবার গবেষণা, গো যোগ এষণা, গো শব্দের অর্থ হচ্ছে গরু, এষণা মানে হচ্ছে কোনো কিছু খোঁজা। তাহলে গো, গো যোগ এষণা, গবেষণা বলতে কি আমরা গরু খোঁজা গরু খোঁজা বলতে ব্যবহার করি? না। এই যে এত এত বাজেট হয় মানে ইউনিভার্সিটিতে বা বিভিন্ন রিসার্চ ইয়াতে, হ্যাঁ, তো এত এত টাকা যে আপনাকে টাকা মানে বাজেট দেয়, এত এত রিসার্চ পারপাসে আপনাকে ইয়া দেয়, তো এটা যদি আপনি গরু খোঁজার জন্য ব্যবহার করেন তাহলে হবে? তো গবেষণা বলতে আমরা গরু খোঁজা না বুঝিয়ে কি বুঝাই? ব্যাপক কোনো পর্যালোচনা। আবার সন্দেশ, সম যোগ দেশ। সন্দেশ শব্দটা আমার ব্যুৎপত্তিগত অর্থ কি? সংবাদ অর্থে আমরা ব্যবহার করি। রাইট, ওটা একরকম গরু খোঁজাই আসলে। সন্দেশ আমরা কি করি? সংবাদ অর্থে ব্যবহার করি, এটার উৎপত্তিগত অর্থ কি? সংবাদ। কিন্তু সন্দেশ কি আমরা সংবাদ অর্থে ব্যবহার করি? কি বলি? রুড়ি মিষ্টান্ন অর্থে না। একটা মজার সন্দেশ আছে এই আমাদের বরিশালের দিকে, গুঠিয়ার। হ্যাঁ, যারা বরিশালের মানুষ আছেন তারা জানেন গুঠিয়ার সন্দেশটা কিন্তু অনেক মজা। তো সন্দেশের উৎপত্তিগত অর্থ ছিল সংবাদ, কিন্তু এটাকে আমরা কি অর্থে ব্যবহার করতেছি? কোনো মিষ্টান্ন হিসেবে ব্যবহার করতেছি। আবার বাঁশি, বাঁশ যোগ ই। তো বাঁশি অর্থাৎ কি হবে? বাঁশ দিয়ে তৈরি যে কোনো বস্তুকে আমরা বাঁশি বলতে পারবো, কিন্তু না, শুধুমাত্র এক ধরনের বাদ্যযন্ত্র, এই যে মানে বাজায় যেটা। আমার হচ্ছে এই যে বাঁশি বাজানো খুবই পছন্দের, মানে বাঁশির সুর আমার এত পছন্দের, আমি মানে একদম উদাসীন হয়ে যায়, ওই যে কবিদের মতো আর কি। এটা সত্যি হয় আমার ক্ষেত্রে, যদি কেউ সুন্দর বাঁশি বাজায়, হ্যাঁ। তো বাঁশি বলতে বাঁশ দিয়ে যে কোনো বাদ্যযন্ত্রকে না বুঝিয়ে আমরা কি করতেছি, সরি, যে কোনো বাঁশ দিয়ে তৈরি যে কোনো বস্তুকে না বুঝিয়ে আমরা শুধুমাত্র একটা বাদ্যযন্ত্রকে ইন্ডিকেট করতেছি। তো কি হইলো এখানে? ব্যুৎপত্তিগত অর্থকে প্রাধান্য না দিয়ে আমরা অন্য কোনো অর্থকে প্রাধান্য দিচ্ছি। ইন বা ইন, ই, যেটাই হোক না কেন দুটাই হবে, কোনো সমস্যা নাই। ইনও হইতে পারে, ইও হইতে পারে, এগুলো কোনো সমস্যা না। হ্যাঁ, এখানে নটা ইথ হয়ে গেছে বা বিলুপ্ত হয়ে গেছে, ঠিক আছে। এগুলো যখন প্রকৃতি প্রত্যয় পড়বো আমরা তখন আমরা বুঝতে পারবো এটা একই কথা। আচ্ছা, এবারে সেই রাখাল, রাখ। রাখ মানে কি? কোনো কিছু ধরে রাখা, হ্যাঁ। রাখ যোগ আল, মানে রাখাল বলতে যে রাখে বা রক্ষা করে, তাই না? কিন্তু রাখাল বলতে কাকে বোঝায়? যে মানে পশু, পশু পাল মানে পশু চড়ায়, পশু পালন করে, তাকেই তো আমরা রাখাল বলি, তাই না? যে যিনি গরু ছাগল দেখে রাখেন।
আবার হরিণ মানে হচ্ছে রি যোগ ইন, হ্যাঁ, এখানে যার হৃদয় আছে, যার, এই শব্দটার অর্থ হচ্ছে হৃদয়, এটা অর্থ হচ্ছে হৃদয়, হৃদয়, হ্যাঁ। তো যার হৃদয় আছে তাকে আমরা হরিণ বলি। হৃদয় তো সবার আছে, আমার আছে, আপনার আছে, মুরগির আছে, হাঁসের আছে। সবাইকে কি আমরা হরিণ বলি? না। তাকে হরিণ বলতেছি একটা বিশেষ ধরনের পশুকে আমরা হরিণ বলতেছি। তো এখানে আরো অনেক ব্যাখ্যা আছে, আপনারা এগুলো একটু দেখে নিবেন। ব্যুৎপত্তিগত অর্থ, ব্যবহারিক অর্থ সহ যদি আপনি পড়েন তাহলে শব্দগুলো আপনার ইজিলি মনে থাকবে। তাহলে আমার কি কি আমরা রুড়ি শব্দ পেলাম? হস্তি, প্রবীণ, গবেষণা। হস্তি, প্রবীণ, গবেষণা, সন্দেশ, বাঁশি, রাখাল, হরিণ, তৈল, শ্বশুর, মাংস, পলাশ, জ্যাঠামি, গবাক্ষ, উপসর্গ, পাঞ্জাবি, লাবণ্য, এগুলো হচ্ছে আমার মৌলিক শব্দ। ঠিক আছে, এরপর আসে যোগ রূঢ় শব্দ। আচ্ছা, রুড়ি শব্দটা কিভাবে গঠিত হয়েছিল? রুড়ি শব্দটা গঠিত হয়েছিল আমার সন্ধি প্রত্যয় বা উপসর্গের মাধ্যমে। এবার আসি যোগ রূঢ় শব্দটা কিভাবে গঠিত হচ্ছে। যোগ রূঢ় শব্দটা গঠিত হবে সমাসের মাধ্যমে। তো সমাসের মাধ্যমে গঠিত হয়ে ওইটার যে সমস্যমান পদ সমূহ যেগুলো থাকবে, যে পদগুলোর মধ্যে সমাস হবে, ওই অর্থটা ও নিবে না। অর্থাৎ সমাসের মাধ্যমে গঠন করলে জ্যাঠামি ভার্সেস বাবুয়ানা বা চিকামারা। আচ্ছা, এখানে জ্যাঠামিটা, জ্যাঠা যোগ আমি, দেখেন জ্যাঠামিটা কি হইতেছে, চাচার মতো দেখতে, যিনি আমাদের চাচা তাদেরকে আমরা জ্যাঠা বলি না? কিন্তু জ্যাঠামি বলতে কিন্তু আমরা ওই বলি না তো অনেক জ্যাঠামি করতেছে, জ্যাঠামি বলতে কিন্তু আমরা ওই চাচাকে বুঝাই না, যিনি হচ্ছে বোকার মতো কাজকর্ম করে তাকে বোঝাই। ওই অর্থে মানে বোকামি অর্থে জ্যাঠামিটা ব্যবহৃত হয়। আর বাবুয়ানা শব্দটা ব্যবহারিক অর্থেই বাবুর মতো ভাব অর্থেই ব্যবহৃত হয়। ঠিক আছে, চিকামারা শব্দটা একদম রিয়েল অর্থেই দেয়ালে লিখন অর্থে ব্যবহৃত হয়। ঠিক আছে, এটা নিয়ে আসলে কনফিউশনটা দূর হয়েছে কিনা এসপি। দেখেন জ্যাঠা আমরা কাকে তাদেরকে বলি, চাচাকে বলি, কিন্তু জ্যাঠামি বলতে কিন্তু আমরা চারপাশে যে আমাদের যে শব্দটা প্রচলিত জ্যাঠামি, আমরা বলি ও তো অনেক জ্যাঠামি করতেছে, আমার সাথে জ্যাঠামি করে লাভ নাই। হ্যাঁ, মানে এরকম ভাবে জ্যাঠামি করিও না, বোকামি করিও না, এটা হচ্ছে বোকামি অর্থে ব্যবহৃত, একদম প্রসিদ্ধ ব্যবহারিক অর্থই এটা হচ্ছে বোকামি জ্যাঠামির। হ্যাঁ, আর বাবুয়ানা শব্দটা বাবুর মতো ভাব, হ্যাঁ, বাবুর মতো যদি এটা মানে বলে না যে বাবুয়ানা করে বেড়ায়, বাবুয়ানা করে বেড়ায়, সারাদিন কাজ নাই, কাম নাই, সে বাবুয়ানা করে বেড়ায়, তো বাবুর মতো ভাব ধরে বেড়ায়। তো ওইটার ব্যবহারিক অর্থই বাবুর মতো ভাব। আশা করি ক্লিয়ার। তো যোগরূঢ় শব্দটা কি হয় যে, দেখেন এটা প্রথমত সমাসের মাধ্যমে গঠিত হইতে হবে। দ্বিতীয়ত মানে সমস্যমান যে পদগুলো থাকবে ও ওইটাকে ফলো করবে না। সমাসের মাধ্যমে গঠন করার পরে আমরা যে ব্যাস বাক্যটা পাবো, যে সমস্যমান পদগুলো, ওটাকেও ফলো না করে অন্য কোনো বিশিষ্ট অর্থ গ্রহণ করবে, তখন সেটাকে আমরা যোগরূঢ় শব্দ বলবো। কিভাবে আমরা পরে আসবো, তবে একটু আগে উদাহরণটা দেখে নিই। যোগরূঢ় শব্দ কি কি হইতে পারে? জলদ, জলধি, রাজপুত, পঙ্কজ, আদিত্য, এগুলো হচ্ছে আমার যোগরূঢ় শব্দ, সামনে আরো পাবো। দেখেন কিভাবে হইলো। জলধি, এটাকে যদি আমি ব্যাস বাক্য করি কি পাবো? জল ধারণ করে যে, এই ধি মানে হচ্ছে ধারণ করা, ধি মানে হচ্ছে ধারণ করা। তাহলে জলধি জল ধারণ করে যে, এখন জল তো অনেক কিছুই ধারণ করতে পারে, আমরা একটা গ্লাসে জল রাখতে পারি, জগে জল রাখতে পারি, পুকুরে জল আছে, নদীতে জল আছে, মগের মধ্যে জল রাখতে পারি। তো জলধি বলতে আমরা কি গ্লাস, নদী, পুকুর, জল, মগ এগুলাকে বুঝাই? না, জলধি বলতে আমরা শুধুমাত্র সমুদ্রকে বোঝাচ্ছি। তাহলে দেখলেন, সমস্যমান পদ সময়ের অনুগামী না হয়ে একটা অন্য কোনো বিশিষ্ট অর্থে ব্যবহৃত হইলো, অন্য কোনো বিশেষ অর্থে ব্যবহৃত হইলো, তখনই আমরা সেটাকে বলবো যোগরূঢ় শব্দ। জলদ, এই দ মানে হচ্ছে দেয়, দ মানে হচ্ছে দেয়া, এই দ মানে হচ্ছে দেয়া, তার মানে কি? জল দেয় যে। এখন জল তো অনেক কিছুই দেয়, বৃষ্টি আমাদেরকে জল দেয়, টিউবওয়েল চাপলে আমরা জল পাই, হ্যাঁ। তো জলদ বলতে তো আমরা শুধুমাত্র আমরা কি বৃষ্টি আর টিউবওয়েলকে বুঝাই? না, জলদ বলতে আমরা কাকে বোঝাই? মেঘ। জলদ বলতে আমরা মেঘকে বোঝাই। বলদ, বল মানে কি? শক্তি। দ মানে হচ্ছে দেয়া, দ মানে হচ্ছে দেয়া, তাহলে কি? বল দেয় যে মানে যে শক্তি দেয়, যে শক্তি দেয়। তো শক্তি তো আমরা মেশিন থেকেও পাই, কোনো মেশিন থেকে আমরা সরাসরি শক্তি পাই না, কোনো খাবারের মাধ্যমে আমরা শক্তি পেতে পারি। আমরা যে কার্ব খাই প্রতিনিয়ত, আমরা যে বাঙালি মানে প্রতিনিয়ত কার্ব খাই, সেই কার্বোহাইড্রেট থেকেও কিন্তু শক্তি উৎপন্ন হয়। তো বলদ, বলদ বলতে কি আমরা এরকম কোনো মেশিনকে বুঝাই? হ্যাঁ, সমর্থ শব্দ পড়া হয়ে যাচ্ছে। বলদ বলতে কি আমরা কোনো মেশিনকে বোঝাচ্ছি?
বা শক্তি দেয় এমন কিছুকে বোঝাচ্ছি না। উল্টোটা, বলদ বলতে কাকে বোঝায়? বোকা। উল্টো বলদ বললে আমরা খেপে যাই, তাই না? তুরঙ্গম, তরার সাথে যে গমন করে, অঙ্গম, অঙ্গম মানে গতিশীল, তরার সাথে যে গমন করে, এখন বা যা তাড়াতাড়ি যায়। এখন তরার সাথে বা তাড়াতাড়ি গমন করে অনেক কিছু আছে। বিমান ফুস করে উড়ে যায়, রকেট অনেক দ্রুত যায়, বাঘ, হরিণ, বাঘ যে দৌড়টা দেয় হরিণ দেখলে, সরি, বাঘ দেখলে হরিণ যে দৌড়টা দেয়, মানে দুইজনেই দৌড়ায় একজন আরেকজনের পিছনে। নেকড়ে এরাও কিন্তু অনেক দ্রুত দৌড়ায়, কিন্তু তুরাঙ্গম বলতে আমরা শুধুমাত্র ঘোড়াকে বোঝাচ্ছি। ক্লিয়ার? শুধুমাত্র ঘোড়াকে বোঝাচ্ছি। এই যে আমরা ব্যাস বাক্য করে সমাসের মাধ্যমে শব্দটা গঠিত হইলো, ব্যাস বাক্য করে আমরা যেটা পাচ্ছি, আমরা এখানে অনেকগুলো অর্থ পাচ্ছি, কিন্তু না, শুধুমাত্র আমরা এটাকে একটা বিশেষ অর্থে ব্যবহার করতেছি, এই কারণে এটা যোগরূঢ় শব্দ। রাজপুত, রাজপুত রাজার পুত্র, রাজার পুত্রকে কি আমরা রাজপুত বলি? না। হ্যাঁ রিমন ভাই, রাজপুত রাজার পুত্র অর্থে আমরা এটাকে ব্যবহার করি না, এটা একটা জাতি, ভারতের একটা জাতির নাম কিন্তু রাজপুত। এই যে আহ আমাদের অনেকেরই প্রিয় একটা সুশান্ত সিং, উনি কিন্তু ওনার জাতি কিন্তু রাজপুত ছিল, সুশান্ত সিং রাজপুত। হ্যাঁ। আচ্ছা, পঙ্কজ, মানে হচ্ছে জন্মগ্রহণ করা, পঙ্ক মানে হচ্ছে কাদা, পঙ্কজ, পঙ্কে জন্মে যা, কাদায় অনেক কিছুই জন্মে, শৈবাল জন্মে, শালুক জন্মে। হ্যাঁ। তো যা শৈবাল শালুক, পঙ্কজ বলতে কি আমি শৈবাল শালুককে বুঝাই? কাদায় তো অনেক কিছুই জন্মাইতে পারে, সবাইকে বুঝাই না, পঙ্কজ বলতে শুধুমাত্র আমি পদ্ম ফুলকে বুঝাই। আবার মানে জন্ম, এটা তো আমরা জানি। সরোজ, সরোবরে জন্মে যায়, সরোবর মানে কি? দিঘি। হ্যাঁ, বড় কোনো দিঘি বা জলাশয়কে আমরা সরোবর বলি। সরোবরে তো অনেক কিছু জন্মে, শৈবাল জন্মে, শালুক জন্মে, আরো অনেক কিছু জন্মাইতে পারে। হ্যাঁ, বিভিন্ন ধরনের জলজ উদ্ভিদও আছে। তো সরোজ বলতে আমরা শুধুমাত্র পদ্ম ফুলকেই মিন করি। উদ্ভিদ, উদ্ভিদ, উদ্ভিদ মানে মাটি ভেদ করে যা উঠে, মাটি ভেদ করে কেঁচো আসে। আগ্নেয়গিরিও হইতে পারে মাটি ভেদ করে, তো আগ্নেয়গিরিকে যদি এখন উদ্ভিদ বলি কেমন হবে ব্যাপারটা বলেন তো? মারবে না সবাই আইসা? তো উদ্ভিদ বলতে আমরা শুধুমাত্র বৃক্ষকে বুঝাই। মহাযাত্রা, মহাসমারোহে যাত্রা মানে অনেক আয়োজন করে যে যাত্রা, মহাসমারোহে ঢাক ঢোল পিটায়া, গান বাজনা বাজায়া, ব্যান্ড পার্টির আয়োজন করে যে যাত্রা। এখন মহাযাত্রা, মহাযাত্রা বলতে কি আমি এটা বুঝাই? না, মহাযাত্রা শুধুমাত্র আমরা মৃত্যু অর্থে ব্যবহার করি, যে যাত্রা সর্বশেষ যাত্রা, যে যাত্রা থেকে আর কখনো ফিরে আসা যাবে না। বেতার, বে মানে হচ্ছে নাই। হ্যাঁ, এগুলা উপসর্গ থেকে গঠিত, বে হচ্ছে একটা উপসর্গ। তো বেতার, মানে হচ্ছে নাই, যার কোনো তার নাই তাকে আমরা বেতার বলি। এখন তারবিহীন অনেক যন্ত্র আছে, মোবাইল আছে, রিমোট আছে। আমি হচ্ছে যে মাউস ব্যবহার করে ক্লাস নিচ্ছি, এটাও তারবিহীন। এটা হচ্ছে ঘড়ি, চশমা, মার্কার। তো অনেক অনেক তারবিহীন যন্ত্র আছে। তারবিহীন বলতে, বেতার বলতে কি আমরা এগুলাকে বোঝাচ্ছি? না, শুধুমাত্র একটা বাদ্যযন্ত্রকে বোঝাচ্ছি। আদিত্য, অদিতির পুত্র, আদিত্য বলতে আমি অদিতির পুত্রকে না বুঝিয়ে কাকে বুঝাচ্ছি? সূর্য। অচল, অচল মানে যা চলাচল করে না, যা চলাচল করে না। আপনার বন্ধু মারবে রিমন, যা চলাচল করতে পারে না, অচল, বা যা নড়াচড়া করতে পারে না। এরকম জড় পদার্থের তো অভাব নাই, চেয়ার টেবিল ও নড়াচড়া করতে পারে না। তাহলে অচল বলতে আমরা এদেরকে না বুঝিয়ে কাকে বুঝাই? পর্বত। সুরত, যার সুন্দর হৃদয় আছে। সুন্দর হৃদয় যে কোনো মানুষের থাকতে পারে, কিন্তু সুরত বলতে শুধুমাত্র আমি আমার বন্ধুকে বুঝাচ্ছি। ঠিক আছে? তো যোগরূঢ় শব্দ আমরা কি কি বললাম, আমরা একটু রিভাইজ করি তো। জলধি, জলদ, বলদ, এগুলো হচ্ছে আমার যোগরূঢ় শব্দ। এরপর তুরঙ্গম, রাজপুত। আচ্ছা, রাজপুত যোগরূঢ় শব্দ, রাজপুত্র কোনটা হবে বলেন তো? রাজপুত্র, রাজপুত্র কোন শব্দ হবে দেখি তো, আপনারা পারেন কিনা? রাজপুত যোগরূঢ় শব্দ, কিন্তু রাজপুত্র কোনটা হবে? রাজপুত্র হবে যৌগিক শব্দ। গুড, রাজার পুত্র, সরাসরি ব্যুৎপত্তিগত অর্থ, ব্যবহারিক অর্থ কিন্তু সেম। রাজপুত যোগরূঢ় শব্দ, কিন্তু রাজপুত্র হচ্ছে আমার যৌগিক শব্দ। ওকে। এরপরে পঙ্কজ, সরোজ এগুলো আমার যোগরূঢ় শব্দ। উদ্ভিদ, মহাযাত্রা, বেতার, আদিত্য। মন্দির হচ্ছে রূঢ়ি শব্দ, মন্দির রূঢ়ি শব্দ। আদিত্য, অচল, সুরত। হ্যাঁ, আদিত্য, অচল, সুরত এগুলো হচ্ছে আমার কি হবে? যৌগিক শব্দ। চলেন এতক্ষণ যেটা পড়লাম একটু প্রশ্ন করি, তাহলে ইয়া হয়ে যাবে, রিভিশন হয়ে যাবে। বাংলা ভাষার শব্দের শ্রেণীবিভাগ কত প্রকার? শব্দের শ্রেণীবিভাগ কত প্রকার জিজ্ঞেস করছে কিন্তু। 3 প্রকার। গুড, গুড। গঠন অনুসারে বাংলা শব্দসমূহকে কয় ভাগে ভাগ করা যায়? গঠন অনুসারে 2 ভাগে। গদু, অতি, উপরে। হ্যাঁ। নিচের কোনটি মৌলিক শব্দ? নিচের কোনটি মৌলিক শব্দ? গোলাপ। হ্যাঁ।
অর্থ অনুসারে শব্দ কত প্রকার? অর্থ অনুসারে শব্দ 3 প্রকার। গায়ক কোন ধরনের শব্দ? গায়ক গই যোগ অক। কি পড়ছিলাম আমরা? গায়ক, হ্যাঁ, যৌগিক শব্দ। গুড, যৌগিক শব্দ। প্রবীণ, প্রকৃষ্ট রূপে বীণা বাজাতে পারেন যিনি। প্রবীণ, প্রবীণ কোন ধরনের শব্দ? প্রবীণ হচ্ছে আমার কোন ধরনের? রূঢ়ি শব্দ। এই তো, গুড, আপনারা অনেক 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 পারেন। পঙ্কজ, পঙ্কজ কোন ধরনের শব্দ? পঙ্কজ, পঙ্কে জন্মে যা, যাহা পঙ্কে জন্মে তাকেই আমরা পঙ্কজ বলি না, পদ্ম ফুলকে বলি। যোগরূঢ় শব্দ। সন্দেশ, সন্দেশ কোন ধরনের শব্দ? সন্দেশ হচ্ছে আমার রূঢ়ি শব্দ। হ্যাঁ, গুড। মহাযাত্রা, মহা সমারোহে যে যাত্রা, মহাযাত্রা কোন শব্দ? যোগরূঢ় শব্দ, যোগরূঢ় শব্দ। গুড। এরপর আসেন আমরা শব্দের উৎসমূলক শ্রেণী বিভাগটা পড়বো। আচ্ছা, শব্দের উৎস অনুসারে আমরা কয়টা ভাগে ভাগ করছিলাম? তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব, আর হচ্ছে দেশি বিদেশি, তাই না? আচ্ছা, তৎসম শব্দ বাংলা ভাষার যে শব্দগুলো সরাসরি সংস্কৃত থেকে বাংলা ভাষায় চলে আসছে, একদম সরাসরি, ঠিক আছে, সরাসরি সংস্কৃত থেকে বাংলা ভাষায় আসছে, ওগুলাই হচ্ছে আমার তৎসম শব্দ। সাধু ভাষার প্রায় 85% শব্দই আমার হচ্ছে তৎসম শব্দ, ঠিক আছে। এখন তৎসম শব্দ তো অনেক আছে, এগুলো আমরা কিভাবে মনে রাখবো? কয়েকটা কৌশল আমরা অবলম্বন করতে পারি, যার মাধ্যমে আমরা তৎসম শব্দগুলো সহজেই চিনতে পারবো। যেমন হিন্দু ধর্ম সংক্রান্ত যে শব্দগুলো আছে, ওগুলো প্রায় সকল শব্দই তৎসম শব্দ। যেমন ব্রাহ্মণ, দেবতা, মন্দির, দুর্গা পূজা, হ্যাঁ, সরস্বতী, গণেশ, রাম, কৃষ্ণ, সীতা, এগুলো কিন্তু তৎসম শব্দ। আবার প্রমিত বাংলা ব্যাকরণ অনুযায়ী যে সকল শব্দে ধরেন আপনার দীর্ঘ ই থাকবে, রস্যু থাকবে, এটা দীর্ঘ উ হবে, সরি সরি, এটা বিগেস্ট মিস্টেক, এটা দীর্ঘ উ হবে, দীর্ঘ উ থাকবে, হ্যাঁ। যদি দীর্ঘ ই দেখেন, দীর্ঘ উ দেখেন, রি দেখেন, এই বর্ণের, এই বর্ণগুলো যদি থাকে কোনো শব্দের মধ্যে বা কার চিহ্ন যুক্ত, এই শব্দগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে তৎসম শব্দ হয়। যেমন ঈশ্বর, দীর্ঘ ই, আবার ভ, ভ যদি থাকে, ধ যদি থাকে, এই ধরনের শব্দগুলো সাধারণ বর্ণগুলো যদি থাকে, এই বর্ণ রিলেটেড শব্দগুলো কিন্তু সাধারণত তৎসম হয়, ঠিক আছে। ঈশ্বর, হুসান, ঊর্ধ্ব, উর্মি, ঋদ্ধ, ঋজু, ঋষি, এগুলো কিন্তু আমার তৎসম শব্দ। আবার নত্য সত্যবিধি অনুসারে এই যে মূর্ধন ন যদি থাকে, মূর্ধন ন স, মূর্ধন ন স যদি থাকে, হ্যাঁ, মূর্ধন ন স, মূর্ধন ন, এগুলো হচ্ছে এই যুক্ত শব্দগুলোও কিন্তু তৎসম শব্দ হয়। কারণ নত্যবেদী সত্যবেদী কিন্তু শুধুমাত্র তৎসম শব্দের ক্ষেত্রেই প্রযোজ্য, অন্য কোনো শব্দের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য নয়। চাণক্য, মাণিক্য, তৃণ, ঋণ, পাষাণ, মানুষ, বিশিষ্ট, এগুলো কিন্তু আমার তৎসম শব্দ। আবার ক্ষীয় যুক্ত যে শব্দগুলোও কিন্তু তৎসম শব্দ হয়। যেমন দেখেন শিক্ষা, পরীক্ষা, চক্ষু, নক্ষত্র, হ্যাঁ, যক্ষা, লক্ষ্মী, যুক্ত বর্ণ রিলেটেড যে শব্দগুলো, ওগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে তৎসম শব্দ হয়। আবার খণ্ডতা যুক্ত প্রায় সকল শব্দই তৎসম শব্দ। যেমন দেখেন ইন্দ্রজিৎ, উৎকণ্ঠা, উৎকৃষ্ট, উৎপাত, কিঞ্চিত, কুৎসিত, ঘৃতকার, হ্যাঁ, চিৎকার, জ্যোৎস্না, তৎসম, এগুলো কিন্তু তৎসম নিজেও কিন্তু তৎসম শব্দ। তবে ব্যতিক্রম আছে কিছু। খণ্ডতে যুক্ত সকল শব্দের মধ্যে 4টা জিনিস একটু ব্যতিক্রম, সেটা হচ্ছে উৎকাপালি। উৎকাপালি হচ্ছে আমার বাংলা শব্দ গদ, গদ বাঁধা থেকে যে আমরা বলি না, গদ, গদ হচ্ছে হিন্দি শব্দ, নাৎসি হচ্ছে আপনার জার্মান শব্দ, পিৎজা হচ্ছে ইতালি শব্দ, ঠিক আছে। তাহলে খণ্ডতাযুক্ত সকল শব্দই তৎসম। 4টা ব্যতিক্রম কি কি? উৎকাপালি হচ্ছে বাংলা শব্দ, গদ হচ্ছে আমার হিন্দি শব্দ, নাৎসি জার্মান, পিৎজা ইতালি শব্দ। আবার আমরা যে 7 দিনের নাম পড়ি না, এই যে শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, এই 7 দিনের নাম গুলো হচ্ছে সবগুলো হচ্ছে তৎসম শব্দ। 12 মাসের যে নাম, বাংলা যে 12 মাসের নাম, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, এগুলো সবই তৎসম শব্দ। তারপরে আমাদের যে 6টা ঋতুর নাম আছে, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, এগুলোও তৎসম শব্দ। তারপর আমাদের যে 10টা দিক, দক্ষিণ, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, ঈশান, নৈরত, এগুলো হচ্ছে তৎসম শব্দ। হ্যাঁ, দিক সম্পর্কিত যে নামগুলো, তারপর হচ্ছে অগ্নি, বায়ু, হ্যাঁ, আকাশ বা ঊর্ধ্ব, পাতাল, এগুলো সবই হচ্ছে আমার তৎসম শব্দ। ভূমণ্ডল সম্পর্কিত যে শব্দগুলো, যেমন চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, পৃথিবী, তারকা, এগুলো সবই তৎসম শব্দ। ঠিক আছে, এখন তৎসম শব্দগুলো আশা করি এই এই নিয়োগ কৌশলগুলো যদি দেখেন, 10টা দিক,
এইগুলো হচ্ছে সব লাগে না, যেমন উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, ঈশান, নৈরত, অগ্নি। ঈশান বলি আমরা উত্তর পূর্ব কোণকে ঈশান বলি, দক্ষিণ পশ্চিম কোণকে আমরা নৈরত বলি, আবার দক্ষিণ পূর্ব কোণকে আমরা অগ্নি বলি, উত্তর পশ্চিম কোণকে আমরা বায়ু বলি। হ্যাঁ, এগুলো হচ্ছে দিক, আকাশ বা ঊর্ধ্ব এবং পাতাল বা অধো, এই হচ্ছে টোটাল 10টা। আর একবার বলবো, মানে খাতায় কেউ লিখবেন নাকি? উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, এই চারটা তো সবাই জানেন। এরপর আসি ঈশান, তারপর হচ্ছে নৈরত, এরপর হচ্ছে অগ্নি, এরপর হচ্ছে বায়ু, মানে উত্তর পশ্চিম কোণকে বায়ু বলি, দক্ষিণ পূর্ব কোণকে অগ্নি বলি, আকাশ বা ঊর্ধ্ব, পাতাল বা অধো, এই টোটাল 10টা দিক। হ্যাঁ, তো তৎসম শব্দ তো অনেক আছে, এই কৌশলগুলো যদি আপনি কয়েকবার পড়েন, আপনি দেখে ইজিলি চিনতে পারবেন যে এটা তো তৎসম শব্দ, অ্যাটলিস্ট দেখে বুঝতে পারবেন, ঠিক আছে? এরপরে আসি অর্ধ তৎসম শব্দ। অর্ধ তৎসম শব্দটা কি? নাম শুনেই বুঝতেছি, অর্ধ তৎসম মানে আধা তৎসম। সংস্কৃত শব্দটা বা তৎসম শব্দটা কিঞ্চিত বা হালকা পরিবর্তন হয়ে গেছে। যখন হালকা পরিবর্তন হয়ে যাবে, হালকা পরিবর্তন হলে ওটাকে আমরা বলবো অর্ধ তৎসম শব্দ। তাহলে যেমন দেখেন, হালকা পরিবর্তনটা কিভাবে হইতেছে, গৃহিণী থেকে হয়ে গেল গিন্নি। গৃহিণী হচ্ছে আমার তৎসম শব্দ, গিন্নি হচ্ছে অর্ধ তৎসম শব্দ। শ্রাদ্ধ থেকে কি হয়ে গেছে, আমরা একটু ঢং মানে একটু ব্যঙ্গ করে বলি না, শ্রাদ্ধ। হ্যাঁ, একটু কিঞ্চিত পরিবর্তন হয়ে গেল। শ্রাদ্ধ থেকে শ্রাদ্ধ। পুরোহিত থেকে পুরুত, মানে সহজে উচ্চারণ করার জন্য একটু মানে বিকৃত করে উচ্চারণ করি না, ওইটাই হচ্ছে অর্ধতৎসম। বৈষ্ণব থেকে বৈষ্ণব, ঘৃণা থেকে ঘেন্না, মানে আমার ঘেন্না পাই তোকে দেখলে। হ্যাঁ, এটা হচ্ছে গ্রামের দিকে বেশিরভাগ মানুষ এগুলো অর্ধতৎসম শব্দগুলো বেশি ইউজ করে, একটু বিকৃতি করে সহজে উচ্চারণের জন্য। হ্যাঁ, গ্রামের মানুষটা বলে, গুড। তাহলে অর্ধতৎসম শব্দ থেকে আমরা অর্ধতৎসম শব্দ কি কি দেখলাম? গিন্নি, ছেড়াদ্ধ, পুরুত, বোষ্টম, ঘেন্না, আরো আছে। নিমন্ত্রণ থেকে নেমন্তন্ন, রৌদ্র থেকে রোদ্দুর, তারপরে হচ্ছে প্রাণ থেকে পরাণ, মিত্র, মিত্ত, মিত্ত থেকে মিত্তির, কুৎসিত থেকে কুৎসিত। হ্যাঁ, তারপরে চর্মকার থেকে চম্মুয়ার, এই তো এইগুলা। তারপরে হচ্ছে আপনার আহ কৃষ্ণ থেকে কেষ্ট, গ্রাম থেকে গেরাম। হ্যাঁ, গ্রাম থেকে গেরাম, এগুলা হচ্ছে আমার অর্ধ তৎসম শব্দ। হ্যাঁ, এরপর আসি তদ্ভব শব্দ। তদ্ভব শব্দের আরেকটা নাম কি? খাঁটি বাংলা শব্দ। তৎ, তৎ শব্দের অর্থ হচ্ছে তার। তার মানে কার? সংস্কৃত। সংস্কৃত। আর ভব মানে হচ্ছে জাত বা উৎপন্ন, উৎপন্ন। তদ্ভব মানে হচ্ছে তার থেকে উৎপন্ন, অর্থাৎ সংস্কৃত থেকে উৎপন্ন। সংস্কৃত থেকে উৎপন্ন। তো সংস্কৃত থেকে উৎপন্ন হয়ে প্রাকৃত ভাষার মধ্য দিয়ে যে সকল শব্দ বাংলা ভাষায় আসছে, সেটাকেই আমরা বলবো তদ্ভব শব্দ বা খাঁটি বাংলা শব্দ। তাহলে এটার উৎস কিন্তু সেই সংস্কৃত শব্দই। এই সংস্কৃত শব্দটা কোথায় গেছে? প্রাকৃত ভাষার মধ্যে গেছে। প্রাকৃত ভাষার মধ্যে যেয়া হালকা পরিবর্তন হয়ে বাংলা ভাষায় আসছে। তাহলে দুইটা ধাপ। প্রথমে তৎসম শব্দটা কোথায় গেছে? প্রাকৃত ভাষায় গেছে, সেখান থেকে বাংলা ভাষায় আসছে, তখন সেটাকে আমরা বলবো তদ্ভব শব্দ। একটু দেখি, এটা হস্ত, এটা মেনলি এটা ছিল সংস্কৃত শব্দ, এটা প্রাকৃত থেকে কি হয়ে গেছে? হতু। এটা একটা ভুল আছে বানানটা, এখানে একটা নুক্তার মতো হবে। হ্যাঁ, হস্ত থেকে কি হবে? হতু। এরপরে এটা প্রাকৃত ভাষায় হতু হয়ে যাওয়ার পরে তদ্ভব কি হয়ে যাবে? হাত। হস্ত, হতু, হাত। হ্যাঁ, আবার চর্মকার, চর্মকার কি হয়ে যাবে? প্রাকৃততে গেলে চম্ম আর, তদ্ভবে গিয়ে কি হয়ে যাবে? চামার। হ্যাঁ, ভদ্র, ভদ্র, ভল্ল, ভালো। ভর্ত, ভাত শব্দটা কোথা থেকে আসছে? তৎসম ভর্ত থেকে আসছে। ভর্ত শব্দটা প্রাকৃত ভাষার মধ্যে গিয়ে কি হয়ে গেছে? ভত্ত। ভত্ত থেকে ভাত। আবার কার্য, কার্য কি হয়ে যাবে? কজ্জ, কাচ। হ্যাঁ, আশা করি। আবার মস্তক যদি খেয়াল করি, মস্তক, মধু, মাথা। হ্যাঁ, তো এরকম আর কি। তো আমরা তদ্ভব শব্দটা বুঝতে পারছি কিনা? তৎ মানে তার, ভব মানে উৎপন্ন, তার থেকে উৎপন্ন। কার থেকে উৎপন্ন? সংস্কৃত থেকে উৎপন্ন। যে সকল শব্দ সংস্কৃত থেকে প্রাকৃত ভাষার মধ্যে দিয়ে পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় আসছে, ওগুলা কি আমরা বলবো তদ্ভব শব্দ। তাহলে তদ্ভব শব্দ কি কি? এই যে এগুলা, হাত, চামার, ভালো, ভাত, কাজ, এগুলো হচ্ছে তদ্ভব শব্দ। পাতা, কান, আরো আছে অনেক তদ্ভব শব্দ। চাঁদ, নাচ, পাখি, মাছ। হ্যাঁ, তারপরে হচ্ছে সাপ, চোখ, মা। মাতৃ থেকে মা, মাতৃ ছিল তৎসম শব্দ, মাতৃ থেকে মা। চক্র থেকে চাকা, কার্য থেকে কাজ। তারপর হচ্ছে মৃত্তিকা, মৃত্তিকা, মৃত্তিকা কিন্তু তৎসম শব্দ। মৃত্তিকা থেকে মাটি, মৃত্তিকা থেকে মাটি, এটা কোন শব্দ হবে?
মাটি তদ্ভব শব্দ, ঠিক আছে। আচ্ছা, এবার আসি দেশি শব্দ। দেশি শব্দগুলা কি আমাদের বাংলাদেশে আহ বিভিন্ন সময় অনেক আদিবাসী আসছে। তো বিভিন্ন জায়গা থেকে আমরা গতকাল দিনও দেখেছিলাম যে বিভিন্ন সুফি দরবেশ আসতো, বিভিন্ন মানুষ ব্যবসা বাণিজ্য করতে আসতো। তো এই যে বাংলাদেশের যে আদিম অধিবাসী, আমাদের যে আদিম যে অধিবাসীরা ছিল, ওদের ভাষা ও কিছু সংস্কৃতির উপাদান সরাসরি বাংলায় রয়ে গেছে। আমাদের আদি অধিবাসী কারা ছিল? অস্ট্রিকরা ছিল, দ্রাবিড়রা ছিল, মঙ্গোলীয় ছিল, ভোটচীনীয় ছিল, তাই না? তো ওদের আদিম আদিবাসীদের কিছু ভাষা ও সংস্কৃতির উপাদান সরাসরি আমাদের বাংলায় রয়ে গেছে। তো ওই শব্দগুলোকেই আমরা দেশি শব্দ বলবো, ঠিক আছে। যেমন দেখেন, চুলা, মুন্ডারিদের ভাষা ছিল চুলা, ওরা চুলা বলতো। আবার কোল, কোল উপজাতির ভাষা ছিল কুড়ি, হ্যাঁ। পেট, তামিল ভাষা ছিল পেট। তো এরকম আরো অনেক শব্দ আছে দেশি শব্দের মধ্যে। এখানে যদি দেখি দেশি শব্দের লিস্টটা দেওয়া হয়, যেমন টোপর, ডাব, ঝিনুক, হ্যাঁ। তারপর হচ্ছে আমার টোপর, খিড়কি। আমরা দৈনন্দিন যে শব্দগুলো ব্যবহার করি না, ওগুলোই দেশি শব্দ। জারুল, হ্যাঁ, জারুল, লাউ, কদু, এগুলো সবই হচ্ছে আমার দেশি শব্দ। এগুলো সবই হচ্ছে আমার দেশি শব্দ, ঠিক আছে। চাঙারি, চাঙারিও কিন্তু দেশি শব্দ, যে মাছ ধরার ক্ষেত্রে আমরা ব্যবহার করি না, চাঙারি, চাঙারিও হচ্ছে আমার দেশি শব্দ। এরপর আসি যেটা খুব খুব গুরুত্বপূর্ণ, বিদেশি শব্দ। শব্দ থেকে হ্যাঁ, পেট তো দেশি শব্দ, এটা তো এখানে বলেই দিছি। তো বিদেশি শব্দ থেকে কিন্তু বিভিন্ন পরীক্ষায় সব থেকে বেশি প্রশ্ন আসে, আর এটা আমরা সব থেকে বেশি ভুল করি। এটা একটু মুখস্থ টাইপ, এখানে আসলে বোঝানোরও কিছু নাই, মুখস্থ করতে হবে। এটা কয়েকবার পড়লেই, প্রথম এক দুইবার পড়লে মনে থাকবে না। তো এটা নিয়ে হতাশ হবেন না কেউ, আমি বারবার বলতেছি। এটা আপনাকে কয়েকবার রিভিশন দিতে হবে, রিভিশন দিলেই আশা করি মাথায় ঢুকে যাবে। বিদেশি শব্দের উদাহরণগুলো হচ্ছে আরবি শব্দ। প্রথমে আমরা দেখবো আরবি শব্দ। এখন বিদেশি শব্দটা আমাদের বাংলায় কিভাবে আসলো? ওই যে অনেকেই বাণিজ্য করতে আসছে, কেউ ধর্ম প্রচারের উদ্দেশ্যে আসছে। তো তারা যে শব্দগুলো ব্যবহার করতো, ওগুলো আমাদের বাংলায় রয়ে গেছে, হ্যাঁ। আরবি শব্দগুলো যদি দেখি, ধর্ম সংক্রান্ত কি কি আছে, যেমন আল্লাহ, ইসলাম, কুরআন, তওবা, তসবি, এগুলো সব কিন্তু অ্যারাবিক ওয়ার্ড, হ্যাঁ। অজু, গোসল, হজ, জাকাত, হালাল, হারাম, হাসর, এগুলো হচ্ছে আমার সব আরবি শব্দ। আবার প্রশাসনিক যে শব্দগুলো, ওগুলোও কিন্তু ম্যাক্সিমাম আরবি শব্দ, যেমন আদালত, এজলাস, উকিল, মোক্তার, ওজর, মহকুমা, মুনসেফ, রায়, খারিজ। আমরা বলি না, জায়গা খারিজ করে নিয়ে আসতে হবে, রায়, খারিজ, দোয়াত। যে আগে তো সবাই দোয়াত কলমের মাধ্যমে লিখতো না, কালির মাধ্যমে লিখতো, দোয়াত কালির মাধ্যমে। দোয়াত কলম, বই, নগদ, বাকি, এগুলো সবই আমার আরবি শব্দ। তাহলে আমি আরবি শব্দে কি কি দেখলাম? প্রথমত ধর্ম সংক্রান্ত কিছু শব্দ দেখলাম, আল্লাহ, ইসলাম, কুরআন, তওবা, তসবি, অজু, গোসল, হজ, জাকাত, হালাল, হারাম, হাসর। এগুলো ধর্ম সংক্রান্ত শব্দগুলো আমাদের সহজে মনে থাকবে। আমরা তো আহ ছোটবেলায় যে ইসলাম ধর্ম বইগুলো পড়েছি, সেখানে তো আসলে এগুলো আমরা অহরহ পড়েছি। তবে যারা একটু ডিফারেন্ট রিলিজিয়ানে, তাদের জন্য মনে রাখাটা একটু কষ্টকর হবে। তবে কয়েকবার পড়লে আশা করি মনে থাকবে, হ্যাঁ। প্রশাসনিক ও সাংস্কৃতিক শব্দ কি কি? আদালত, এজলাস, উকিল, মোক্তার, ওজর, মহকুমা, মুনসেফ, রায়, খারিজ, দোয়াত কলম, বই, নগদ, বাকি, এগুলো হচ্ছে আমার আরবি শব্দ। ফার্সি শব্দ, ফার্সি মানে আইন সংক্রান্ত যেগুলো আছে, আরবি আর ফার্সির মধ্যে অনেকটা প্যাচ লেগে যায়, তাই না? আইন সংক্রান্ত যে শব্দগুলো, সেগুলো হচ্ছে ফার্সি ম্যাক্সিমাম। যেমন দেখেন, আইন, দরবার, দারোগা, চাপরাশি, নালিশ, পেয়াদা, কাজী। আগেকার দিনে রাজাদের আমলে যে শব্দগুলো ব্যবহার করা হইতো, ওগুলাই কিন্তু ম্যাক্সিমাম ফার্সি শব্দ। এগুলো কিন্তু আগেকার দিনে ব্যবহার করা হইতো, চাপরাশি, নালিশ, পেয়াদা, কাজী, পেশকার, ফরিয়াদি, সালিশ, হ্যাঁ। এগুলো সবই আমার ফার্সি শব্দ। কর বা গড়, হ্যাঁ, কর বা গড় সহযোগে যে শব্দগুলো গঠিত হয়, ওগুলো ম্যাক্সিমাম ফার্সি শব্দ। যেমন দেখেন, জাদুকর, বাজিকর, সওদাগর, কারিগর, এগুলো কর বা গড় প্রত্যয় যুগে যে শব্দগুলো গঠিত হয়, ওগুলাও কিন্তু ফার্সি শব্দ। ধর্ম সংক্রান্ত শব্দ, যেমন দেখেন আমরা নামাজ, নামাজ হচ্ছে আমার ফার্সি শব্দ, কিন্তু সালাদ, সালাদ কিন্তু আরবি শব্দ। সিয়াম, সিয়াম কি আরবি শব্দ? রোজা, সেটা হচ্ছে ফার্সি শব্দ। যে শব্দগুলো একটু সহজ, ওগুলো ফার্সি শব্দ। আল্লাহ আরবি শব্দ, কিন্তু খোদা ফার্সি শব্দ। ফেরেস্তা ফার্সি শব্দ। গুনাহ ফার্সি শব্দ। দোজখ, জান্নাত, জাহান্নাম আরবি শব্দ, কিন্তু দোজখ, বেহেশত, এগুলো কিন্তু ফার্সি শব্দ, ঠিক আছে। আর অন্যান্য কিছু শব্দ যদি দেখি, যেমন দার প্রত্যয় যুগে যে শব্দগুলো গঠিত হয়, সেগুলো ফার্সি শব্দ হয়। জমিদার, তাবেদার, হ্যাঁ, ঝাড়ুদার,
এগুলো হচ্ছে ফার্সি শব্দ। আবার বন্দি প্রত্যয় যোগে যে শব্দগুলো গঠিত হয় ওগুলো ফার্সি শব্দ। রাজবন্দি, জবানবন্দি, হ্যাঁ। আবার সই প্রত্যয় যোগে শব্দগুলোও কিন্তু ফার্সি শব্দ হয়, চলনসই, টেকসই। এছাড়াও আরো কি কি আছে? কারখানা, চশমা, খুচরা, পাইকারি। আমরা আমরা যে বিক্রি করি, খুচরা বিক্রি করতে পারি, পাইকারি বিক্রি করতে পারি। বিক্রি করে কি করব আমরা? হয় আহ কম পড়লে আমরা আমদানি করব, বেশি হলে আমরা রপ্তানি করব। এই যে খুচরা, পাইকারি, আমদানি, রপ্তানি, এগুলো সবই ফার্সি শব্দ। আবার একটা দেখেন দেখেন, বাগান, বাগিচা। বাগিচা শব্দের অর্থ বাগান। তো বাগান, বাগিচা দুইটাই কিন্তু আমার ফার্সি শব্দ। ঠিক আছে? তাহলে ফার্সি শব্দ আমরা কি কি দেখলাম? আইন সংক্রান্ত কি পাইলাম? আইন, দরবার, দারোগা, চাপরাশি, নালিশ, পেয়াদা, কাজী, পেশকার, ফরিয়াদি, সালিশ, এগুলো ফার্সি শব্দ। আবার কর বা গড় প্রত্যয় যুগে, যে শব্দগুলো, যেমন জাদুকর, বাজিকর, হ্যাঁ, তারপরে আহ সওদাগর, কারিগর, এগুলোও কিন্তু আমার ফার্সি শব্দ। এগুলো কি হবে? এগুলো হচ্ছে আমার সব ফার্সি শব্দ হবে। আবার দেখেন, আহ জামদানি ফার্সি শব্দ, হ্যাঁ, জামদানি ফার্সি শব্দ। ধর্ম সংক্রান্ত যে, ফার্সি আর ফরাসি এক না। ফরাসি হচ্ছে ফ্রান্সের যারা, ওদিকটা ফ্রান্সের ওদিকের যারা ব্যবহার করে, ওইটা ছিল ফরাসি। ফার্সি হচ্ছে ইরান বা পারস্যের ওদিকের মানুষরা যে ভাষাটা ব্যবহার করতো, ওইটা হচ্ছে ফার্সি। ঠিক আছে? ফরাসি হচ্ছে ফ্রেঞ্চ, আর ফার্সি হচ্ছে ইরান বা পারস্যের ওদিকের মানুষ যে ভাষাটা ব্যবহার করতো, ওইটা হচ্ছে আহ ফার্সি। ঠিক আছে? দুইটা কিন্তু আলাদা, ফার্সি ফরাসি দুইটা কিন্তু আলাদা। ফরাসি হচ্ছে ফ্রান্সের শব্দ। আচ্ছা, তাহলে ধর্ম সংক্রান্ত কি দেখলাম? হাদিস, নামাজ, রোজা, খোদা, ফেরেস্তা, গুনাহ, দোজখ, বেহেস্ত। অন্যান্য শব্দগুলো যদি আমরা একটু দেখি, দার প্রত্যয় যোগে জমিদার, ঝাড়ুদার, তাবেদার, হ্যাঁ। আবার বন্দি প্রত্যয় যোগে রাজবন্দি, জবানবন্দি, চলন, সই, টেকসই, এগুলো ফার্সি শব্দ। কারখানা, চশমা, খুচরা, পাইকারি, আমদানি, রপ্তানি, বাগান, বাগিচা, এগুলো ফার্সি শব্দ। ফরাসি শব্দ, যেগুলো ফ্রান্সের শব্দগুলোকে আমরা সাধারণত ফরাসি শব্দ বলি। কি কি? কুপন, কুশন, কোলাজ, ক্যাফে, রেস্তোরাঁ, চকলেট, এগুলো হচ্ছে আমার ফরাসি শব্দ। কি কি? কুপন, কুশন, কোলাজ। যেগুলো ক দিয়ে আছে ওগুলো একসাথে পড়ে ফেলবেন। কুপন, কুশন, কোলাজ, ক্যাফে, এগুলো হচ্ছে আমার ফরাসি শব্দ। রেস্তোরাঁ, চকলেট, এটা হচ্ছে ফরাসি শব্দ। ঠিক আছে? চকলেট ফরাসি নাকি মেক্সিকান, এটা নিয়ে অনেকেই একদম কনফিউজ হয়ে যান। চকলেট হচ্ছে ফরাসি শব্দ, এটা যে মেক্সিকান এটার কোনো উল্লেখযোগ্য রেফারেন্স নাই। তবে অপশনে যদি কোনো কারণে আপনি ফরাসি শব্দটা না পান, অপশনে যদি মেক্সিকান থাকে, তাহলে অগত্যা মেক্সিকান দাগাতে হবে। কিন্তু ফরাসি থাকলে অবশ্যই ফরাসি দাগাইতে হবে। পর্তুগিজ শব্দ, পর্তুগিজ শব্দ কোনগুলো? দেখেন, এখানে আমরা একটু খাবার রিলেটেড যেগুলো আছে ওগুলো একটু আলাদা করে মনে রাখতে পারি। আচার, পেঁপে, হ্যাঁ, আনারস, আনারসও হচ্ছে পর্তুগিজ শব্দ। তো আচার, আনারস, পেঁপে, এগুলো হচ্ছে আমার পর্তুগিজ শব্দ। ঠিক আছে? এরপর আসি, আহ খাবার কিসে রেখে খাবেন? পেয়ারা, সরি, মানে আচার, পেয়ারা, পেঁপে, আনারস, এগুলো তো হচ্ছে পর্তুগিজ শব্দ। খাবার রিলেটেড, খাবার কিসে রেখে খাবেন? পিরিচে রেখে খাবেন, তাই না? পিরিচে রেখে খাবেন। তো পিরিচ হচ্ছে আমার পর্তুগিজ শব্দ। পাউরুটিও কিন্তু পর্তুগিজ শব্দ। ঠিক আছে? পাউরুটি এটা খাবারের নাম, এই কারণে বললাম এটাও পর্তুগিজ শব্দ। কিসে রেখে খাবেন? পিরিচে রেখে খাবেন। তো পিরিচ হচ্ছে আমার একটা পর্তুগিজ শব্দ। আবার দেখেন, আমি যদি দেখি গোসল, আপনি এখন গোসল করতে যাবেন, গোসল করতে আমার কি কি লাগবে? সাবান, তোয়ালে, বালতি, এই তিনটে তো লাগবেই। আশ্চর্যজনক ভাবে এই তিনটাই হচ্ছে আমার পর্তুগিজ শব্দ। সাবান, তোয়ালে, বালতি, এগুলো হচ্ছে আমার পর্তুগিজ শব্দ। এরপরে দেখেন, আপনার একটা রুম আছে, হ্যাঁ, একটা কামরা। কামরার মধ্যে কি আছে? এটা একটা রুম, এটা একটা বড় কামরা। কামরার মধ্যে এখানে জানলা আছে, এখানে আলমারি রাখা আছে, হ্যাঁ। তো আবার সেই আলমারির, ধরেন আপনি চাবি হারাই ফেলছেন, এখন তালা খোলার জন্য আপনি আলপিন ব্যবহার করলেন। তো এই যে কামরা, জানালা, আলমারি, আলপিন, এগুলো সবই হচ্ছে আমার পর্তুগিজ শব্দ। ঠিক আছে? এগুলো সবই হচ্ছে পর্তুগিজ শব্দ। আচ্ছা, লিখে দিব। খাদ্য, খাদ্য রিলেটেড আমরা কি কি পাইলাম বলেন তো? বলেন, তাহলে রিভাইজ হয়ে যাবে। আচার, পেয়ারা, পেঁপে, পাউরুটি, আনারস, তাই না? এরপর আসেন, খাদ্য রিলেটেড আমি এগুলো দেখলাম। এখন খাদ্যগুলো কিসে রেখে খাবেন? পিরিচে রেখে খাবেন। তাহলে পিরিচ হচ্ছে আমার পর্তুগিজ শব্দ। পিরিচ কিসে রেখে খাবেন? পিরিচে রেখে খাবেন। পিরিচ হচ্ছে পিরিচ, পেয়ালা, দুটাই হচ্ছে আমার পর্তুগিজ শব্দ। ঠিক আছে? পিরিচ, পেয়ারা, পেয়ালা বা গামলা, গামলা, গামলা হচ্ছে আমার পর্তুগিজ শব্দ।
এই খাদ্যগুলো যাতে রেখে খাবো সেই ইয়াগুলো হচ্ছে আমার পর্তুগিজ শব্দ। ঠিক আছে। এরপর আপনি গোসলে যাবেন, গোসলে যাবেন। গোসলে গেলে কি কি লাগবে? বালতি, তোয়ালে। তো এটা হচ্ছে আমার বালতি, সাবান, তোয়ালে। তো এটা হচ্ছে আমার কি পর্তুগিজ শব্দ। আচ্ছা, সাবানটা পর্তুগিজ শব্দ কিনা একটু শিওর হয়ে নিই, একটু শিওর হয়ে নিই, খুব সম্ভবত পর্তুগিজ শব্দ এটা, তাও আমি একটু শিওর হয়ে নিই। এক মিনিট, আমি একটু অভিধানটা চেক করে নেই। সাবান, না সরি, দেখছেন সাবানটা হচ্ছে আরবি শব্দ। আমার হচ্ছে এটা কনফিউজ হচ্ছিল। সাবান হচ্ছে আরবি শব্দ, আরবি শব্দ, ঠিক আছে। সাবান হচ্ছে অভিধান অনুসারে আরবি শব্দ। এটা কোন একটা বইতে যেন এটা পর্তুগিজ ছিল, কিন্তু অভিধান অনুসারে এটা আরবি শব্দ। দেখেন, সুন্দর একটা জিনিস জানা হয়ে গেল, এটা আপনাদের এখন মনেও থাকবে। তাহলে গোসলের জন্য আমার কি লাগবে? বালতি, তোয়ালে, এগুলো হচ্ছে আমার পর্তুগিজ শব্দ, আর সাবান হচ্ছে আমার আরবি শব্দ। ঠিক আছে, সাবান হচ্ছে আমার আরবি শব্দ। আচ্ছা, এরপর আসি রুম রিলেটেড, কামরা রিলেটেড। কামরায় কি কি থাকে? কামরায় কি কি থাকে বলেন তো? কামরায় থাকে হচ্ছে জানলা থাকবে, আলমারি থাকবে। হ্যাঁ, এগুলো হচ্ছে আমার সবই পর্তুগিজ শব্দ। আশা করি ক্লিয়ার। এরপর আসি তুর্কি। তুর্কি শব্দ কোনগুলো? তুর্কি হচ্ছে বেগম, বাবা, খোকা, কুলি, চাকু, কাঁচি, লাশ, মুসলেকা। এখন দেখেন, বেগম, বাবা তুর্কি শব্দ, এই শব্দটা প্রায় পরীক্ষায় আসে। বেগম, বাবা, বাবার খোকা, হ্যাঁ বাচ্চা, ও হচ্ছে তুর্কি শব্দ। কুলি মানে মালামাল বহন করে, যে কুলিও হচ্ছে আমার তুর্কি শব্দ। চাচু, চাকি, চাকু, কাচি, এগুলো দিয়ে কি করি মানে, এগুলো কি মানুষ মারতে ব্যবহার করি। তো চাকু কাচি দিয়ে একটা মানুষকে খুন করা হয়েছে, খুন করার পর সে কি হয়ে গেছে? লাশ হয়ে গেছে, লাশ হয়ে গেছে। তো যে খুনি, টাকা পয়সা দিয়ে তাকে থানা থেকে ছাড়াই আনা হয়েছে। ছাড়াই আনার সময় একটা মুচলেকা দেওয়া হয়েছে যে সে আর কখনো এই কাজ করবে না। তাহলে চাকু, কাঁচি, লাশ, মুচলেকা, এগুলো হচ্ছে আমার তুর্কি শব্দ। আর কি কি আছে? বেগম, হ্যাঁ রান্না, রান্না করতে তো ব্যবহার করি, কিন্তু এখানে যেহেতু লাশ, মুচলেকা আছে একসাথে রিলেট করে বললাম আর কি। আচ্ছা, বেগম, বাবা, খোকা, কুলি, এগুলো হচ্ছে আমার তুর্কি শব্দ। বাহাদুর তুর্কি শব্দ, সওগাত তুর্কি শব্দ। এই যে বাহাদুরও কিন্তু তুর্কি শব্দ। আরো কি আছে? সওগাত, সওগাত শব্দের অর্থ কি? উপহার, এটাও কিন্তু তুর্কি শব্দ। ঠিক আছে। তারপর হচ্ছে কুর্নিশ, কুর্নিশও কিন্তু তুর্কি শব্দ। এরপরে আপনার যদি বলি মোগল, মোগল আমল আছে না, মোগল বংশ, মোগলও কিন্তু তুর্কি শব্দ। ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এটাই আমি বলতেছিলাম যে কোথায় যেন সাবান আমি পর্তুগিজ পাইছিলাম। সাবান, হ্যাঁ এটা আমার এক্স্যাক্টলি মনে ছিল না। পুরাতন বোর্ড বই অনুযায়ী পর্তুগিজ আর অভিধান অনুযায়ী আরবি। ধন্যবাদ সোনিয়া। তা আমার মাথায় আসতেছিল যে আমি সাবান আসলে কোথাও একটা পর্তুগিজ পেয়েছিলাম। তো অভিধানে এটা আরবি আছে যেহেতু, তো আমরা দুটোই জেনে রাখলাম। পুরাতন বোর্ড বই অনুযায়ী পর্তুগিজ আর অভিধান অনুযায়ী আরবি। তো আশা করি তাহলে আর হ্যাঁ, এই প্যাচ আছে, প্যাচ আছে। ও ফার্সি আমি শুরুতেই কিন্তু বলে রাখছি যে অভিধান আর নবম দশম শ্রেণী বোর্ড বই অনুসারে একটু প্যাচ আছে, তো ওই প্যাচের ওয়ার্ড গুলো আমি একসাথে আপনাদেরকে দিয়ে দিব। ঠিক আছে। আমি স্লাইডে রাখি নাই ইচ্ছা করেই। কারণ স্লাইডে থাকলে আপনাদের ক্লাসের মধ্যে অলরেডি একটা টেনশন ঢুকে যেত মাথার মধ্যে, আর তার থেকে এই কনফিউজিং শব্দগুলো আমি একসাথে আপনাদেরকে দিয়ে দিব, ওখান থেকে দেখে নিবেন। গুজরাটি শব্দ, গুজরাটি শব্দ কি কি? খাদি, হরতাল। নবম দশম শ্রেণীর বোর্ড বই আরেকটা আছে খদ্দর, খদ্দরও গুজরাটি শব্দ। খাদি, খদ্দর, হরতাল। ঠিক আছে। তো এটা হচ্ছে আমার গুজরাটি শব্দ। এরপর আসি জাপানি শব্দ কি কি আছে। জাপানি, জাপানি শব্দ হচ্ছে ক্যারাটে, জুডো, রিক্সা। রিক্সা কিন্তু আমার জাপানি শব্দ, রিক্সা কিন্তু আমার জাপানি শব্দ। ক্যারাটে, জুডো, রিক্সা, এটা হচ্ছে জাপানি শব্দ। ঠিক আছে। আহ এতটুকু পড়লেই হচ্ছে, তবে এরপরও এই স্লাইড এনাফ না। আপনাদের কাছে যার কাছে যে বই আছে ওই বই থেকে শব্দ টপিকটা পড়ে ফেলবেন, আরো কিছু যে শব্দ পড়বেন। ইতালি, ইতালি কয়েকটা শব্দ আছে, জেব্রা, ম্যাজেন্টা। মায়ানমারি শব্দ আছে লুঙ্গি, ফুঙ্গি, নাপ্পি। হ্যাঁ, চীনা শব্দ আছে চা, চিনি, লিচু। তো এগুলো আবার ইয়াও আছে, বিতর্কিতও আছে। ঠিক আছে, অভিধান অনুসারে আবার অন্যরকম। তো ওলন্দাজ শব্দটা এখানে বাদ পড়ে গেছে না, এখানে ওলন্দাজ শব্দটা এড করে দিই, ওলন্দাজ গুরুত্বপূর্ণ। ওলন্দাজ শব্দ কি কি বলেন তো? জানেন? ইস্কাপন, তাসের যে নামগুলো, ইস্কাপন, রুইতন, আমরা যে তাস খেলি না, তাসের নামগুলো, রুইতন, হরতন। টেক্কাও বলা হয়, টেক্কা হচ্ছে নবম দশম শ্রেণীর বোর্ড বই অনুসারে ওলন্দাজ শব্দ, কিন্তু এটা আবার অভিধান অনুসারে দেশি শব্দ। হ্যাঁ, এই কারণে তুরুপও আছে, তুরুপ, রুইতন, হরতন।
ইস্কাপন, টেক্কা এগুলো হচ্ছে বোর্ড বই অনুসারে, কিন্তু তুরুপ অভিধান অনুসারে আবার পাবো পর্তুগিজ শব্দ, টেক্কা হচ্ছে দেশি শব্দ। এই কারণে ওই তিনটা বললাম না, ওই দুইটা বললাম না, এই তিনটা মনে রাখবেন ওলন্দাজের ক্ষেত্রে: ইস্কাপন, রুইতন, হর্তন। হ্যাঁ। আচ্ছা, জাপানি শব্দ কি দেখলাম? ক্যারাটে, জুডো, রিক্সা। এবার আসে মিশ্র শব্দ। মিশ্র শব্দ থেকে প্রায় পরীক্ষায় প্রশ্ন আসতে দেখা যায়। তো ঘুরে ফিরে না এই চারটা থেকেই আসে, আরো অনেক আছে তো মোটামুটি এই চারটা থেকেই সাধারণত আসে। তাসের নাম হয় জানেন না? এগুলো মেনলি তাসের নাম। ইস্কাপন, রুইতন, হর্তন এগুলো তাসের নাম। টেক্কা এগুলো তাসের নাম, ঠিক আছে? হ্যাঁ। আর দেখেন, রাজা, বাদশা, এখানে রাজা হচ্ছে আমার তৎসম শব্দ, বাচ্চা হচ্ছে ফার্সি শব্দ, তাহলে রাজা বাচ্চা কি তৎসম প্লাস ফার্সি। আবার হেড, পণ্ডিত, হেড শব্দটা দেখে আমি বুঝতে পারতেছি এটা ইংরেজি শব্দ। হেড, পণ্ডিত, পণ্ডিত এখানে দেখেন যুক্ত বর্ণ অবস্থায় আছে, দেখে কি মনে হচ্ছে? দেখেই আমি বুঝতে পারলাম যে এটা একটা তৎসম শব্দ হবে। তা পণ্ডিত হচ্ছে আমার তৎসম শব্দ, হেড, পণ্ডিত, তৎসম শব্দ। তারপরে পণ্ডিত এখানে এটা মূর্ধন্য হবে, এটা বানানটা ভুল হয়েছে, এটা মূর্ধন্য হবে। হেড, মৌলবী, হেড, মৌলবী, মৌলবী হেড হচ্ছে ইংরেজি, মৌলবী আমার আরবি শব্দ। পকেট, মার, পকেট ইংরেজি, মার হচ্ছে বাংলা শব্দ। আরো আছে আহ হাট, বাজার। আমি যদি হাট বাজার দেখি, হাট হচ্ছে আমার বাংলা শব্দ, বাজার হচ্ছে আমার ফার্সি শব্দ, তাহলে এটা কি পাবো? হাট বাজার। হাট বাজার হচ্ছে আমার বাংলা প্লাস ফার্সি, বাংলা প্লাস ফার্সি। বে টাইম এগুলো সাধারণত আসে না, বে হচ্ছে আপনার এটা হচ্ছে ফার্সি একটা উপসর্গ, আর টাইম তো ইংরেজি, তাহলে হচ্ছে ফার্সি প্লাস ইংরেজি। তারপরে আপনার হাট বাজারের পর আর কি হইতে পারে? আর আর কি আছে? ডাক্তারখানাটা আসে অনেক সময়, ডাক্তারখানা, ডাক্তারখানা। এখানে দেখেন ডাক্তারটা তো হচ্ছে ইংরেজি শব্দ, ডাক্তারটা হচ্ছে আমার ইংরেজি শব্দ, তাই না? আর খানা, খানা যখন ইয়া হিসেবে ব্যবহৃত হবে, ঘর বা স্থান হিসেবে ব্যবহৃত হয়, তখন ওইটা কিন্তু ফার্সি হয়। তাহলে খানাটা এখানে ফার্সি শব্দ, ঠিক আছে? ডাক্তারখানা ইংরেজি প্লাস ফার্সি। আচ্ছা, শব্দ হচ্ছে আমাদের এই পর্যন্তই ছিল। এখন চলেন আমরা একটু বিরোচন পার্টটা দেখব। এখন আমরা একটু বিরোচন পার্টটা দেখব। খ্রিস্টাব্দ ইংরেজি প্লাস তৎসম, খ্রিস্টাব্দ হচ্ছে ইংরেজি প্লাস তৎসম। খানা খাবার হিসেবে হিসাব করলে ওটা হিন্দি হবে, আর বাসস্থান বা স্থান হিসেবে বিবেচনা করলে ওটা ফার্সি হবে। পাওনাদার, পাওনা, পাওনা হচ্ছে বাংলা শব্দ, দার হচ্ছে ফার্সি উপসর্গ। তো পাওনাদার হচ্ছে বাংলা প্লাস ফার্সি, বেশি করে দেয়া যায়, একদিনে এত বেশি পড়লে মনে রাখতে পারবেন? আচ্ছা চলেন আমরা পাখির সমার্থক শব্দটা দেখি। গ মানে কি? গমন করা। আর অঙ্গ মানে গতিশীল, আমরা দেখলাম বিহগ, বিহঙ্গ, বিহঙ্গম। তাহলে এগুলো হচ্ছে সবই পাখির সমার্থক শব্দ, বিহগ, বিহঙ্গ, বিহঙ্গম। খ মানে কি? আকাশ। গ মানে গমন করা, যা আকাশে গমন করে। চর মানে চড়া, যা আকাশে চড়ে। তাহলে খ, খগম, খেচর। আকাশে কারা গমন করে? আকাশে কারা চড়ে? অবশ্যই পাখি। তো খ, খগম, খেচর এগুলো হচ্ছে পাখির সমার্থক শব্দ। পতক, পতত্রী এগুলো হচ্ছে আমার পাখির সমার্থক শব্দ। আরেকটা কি? এই যে এগুলো পারবো, বিহগ, বিহঙ্গ, বিহঙ্গম, খ, খগম, খেচর, পতক, পতদ্রি, এগুলো পারবো যে এগুলো পাখির সমার্থক শব্দ। তাহলে কোথায় আমরা ভুল করতে পারি? চিড়িয়া, চিড়িয়া, চিড়িয়াও কিন্তু পাখির সমার্থক শব্দ। হ্যাঁ। অন্ডজ, মানে জন্মগ্রহণ করা, অন্ড মানে হচ্ছে ডিম বা ডিম্বাশয়। তো ডিম্ব থেকে যা উৎপত্তি লাভ করে সেটাকে আমরা বলতেছি অন্ডজ। তাহলে অন্ডজ শব্দের অর্থ কি? পাখি। শকুন্ত, শকুন্ত শব্দের অর্থ হচ্ছে পাখি। গরুর, শকুন্ত, গরুর এগুলো সবই কিন্তু পাখির সমার্থক শব্দ। খুবই অপরিচিত তাই না? দেখে মনে হচ্ছে না যেগুলো পাখির সমার্থক শব্দ হইতে পারে। তাহলে পাখির সমার্থক শব্দ কি কি দেখলাম আমরা? বিহগ, বিহঙ্গ, বিহঙ্গম, খ, খগম, খেচর, পতক, পতত্রী, চিড়িয়া, অন্ডজ, শকুন্ত, গরুর। ঠিক আছে। এরপর আসি বাগধারা। দিয়া কয়েকটা বাগধারা আজকে একটু দেখবো। অষ্টরম্ভা, অষ্টরম্ভা মানে কি? আটটা কলা? না। অষ্টরম্ভা বলতে কি বুঝায়? কাঁচকলা বা ফাঁকি, মানে আমাকে কাঁচকলা দেখা গেছে, ফাঁকি দিয়ে গেছে। অষ্টরম্ভা সব সব বাগধারার অর্থ হচ্ছে ফাঁকি। অসূর্যম্বস্যা, গৃহে অন্তরীণ, অর্থাৎ যে কখনো সূর্যের আলোই দেখে নাই, মানে সবসময় ঘরের মধ্যে বন্দি থাকে, সূর্যের আলো পর্যন্ত সে কখনো দেখে নাই। তো অসূর্য, অসূর্য, আমি না এই ধরনের পাশাপাশি ওয়ার্ডগুলো একসাথে উচ্চারণ করতে পারি না, আমার সমস্যা। যেমন ট্যান থিটা, আমি এটা একসাথে বলতে পারি না। হ্যাঁ, ট্যান থিটা। আর ছোটবেলায় পড়তাম না, রন মানে লন রোলার,
এই রন ফিজিক্সের এই লন রোলালটা আমি একসাথে বলতে পারতাম না, আমি এখনো বলতে পারি না। তো কিছু কিছু শব্দ আছে যেটা হচ্ছে আমি একসাথে বলতে গেলে আমি হচ্ছে পাকায় ফেলে, যেমন ট্যান থিটা আমি আস্তে বলে বলতে পারি, কিন্তু দ্রুত যদি বলি ট্যান থিটা মানে এটা কেমন জানি হয়ে যায়। যাই হোক, তো অসূর্য, অসূর্য পোষ্যা, এটা হচ্ছে আপনার যে নারী কখনো সূর্যের আলোই দেখে নাই তাকে আমরা বলি অসূর্য স্পর্শা। ঠিক আছে, অসূর্য স্পর্শা, যে কখনো সূর্যের আলো দেখতে পারে নাই, মানে যে সবসময় ঘরের মধ্যে থাকে। অক্ষরে অক্ষরে আমরা বলি না, এই কথাটা তুমি অক্ষরে অক্ষরে পালন করবে, অর্থাৎ সম্পূর্ণভাবে পরিপূর্ণভাবে। সরোয়া সরেয়া ক খ, অর্থাৎ প্রাথমিক জ্ঞান। আমরা ইংরেজিতে ফ্রেজার ইডিয়মসে পড়ছি না, এবিসি, এবিসি এটা হচ্ছে ওই ওই এবিসি যে আহ, কি বলে, ইনিশিয়াল যে নলেজটা আর কি। হ্যাঁ, সরসরা ক খ প্রাথমিক জ্ঞান। এই নারী কোথায় পাওয়া যাবে? এই নারী হচ্ছে আমি। মাঝে মধ্যে এমনও হয় যে আমি আহ যখন বাসার মধ্যে থাকি, আমি 3 থেকে 4 মাস দেখা যায় যে আমি মানে আমার যে রুম, ওই রুম থেকে আমি সামনের রুমেই যাই না। সূর্যের আলো তো দূরের কথা। এখন ধরেন যে একটু ঢাকায় যাওয়া হয় দেখে বাসা থেকে বের হয়, জেনারেলি আমি ওরকম বাসা থেকে এখন বের হই না, আগে বের হইতাম। ফ্রেন্ডরা আসলে আবার ভিন্ন কথা, ফ্রেন্ডরা আসলে আবার বাইরে অনেক ঘুরি, কিন্তু যখন একা থাকি তখন বাসা থেকে বেরই হই না। তো অকালের বাদলা, আর কখনো দেখে নাই ওরকম নারী আসলে নাই মনে হয়, যে কখনোই সূর্যের আলো দেখে নাই। আমি মাঝে মধ্যে দেখি না সূর্যের আলো আর কি। অকালের বাদলা মানে অকাল মানে যে কালের কোনো সময় নাই, হঠাৎ করে যেটা আসে। অকালের বাধা, অপ্রত্যাশিত বাধা, মানে হুট করে যে বাধা বিপত্তি গুলো চলে আসে। অক্ষয় বট, মানে আমরা বলি না যে অক্ষয় বট হয়ে থাকবে তুমি আমাদের জীবনে। অক্ষয় বট মানে হচ্ছে প্রাচীন ব্যক্তি। তাই সাপের সমর্থক শব্দ। অক্ষয় বর প্রাচীন ব্যক্তি। অগ্নি শর্মা একদম মানে রাগে, মানে বলি না যে অগ্নি শর্মা হয়ে গেছে সে, রাগে একদম এমন মানে লাল হয়ে গেছে। অগ্নি শর্মা কি? ক্ষিপ্ত ব্যক্তি। অঙ্গ জল হওয়া, মানে অঙ্গ জল হয় কি মানে অঙ্গ, অঙ্গ কি পানি হয়ে গেছে? না, অঙ্গ জল হওয়া মানে জল হওয়া মানে মানে রাগ ভেঙে পানি হয়ে গেছে। আমরা বলি না রাগ পানি হয়ে গেছে। অঙ্গ জল হওয়া মানে শীতল হয়ে যাওয়া, ঠান্ডা হয়ে যাওয়া। ঠিক আছে, তাহলে অষ্টরম্ভা মানে হচ্ছে কাঁচকলা, অসূর্য স্পর্শা মানে হচ্ছে গৃহে অন্তরীণ, অক্ষরে অক্ষরে সম্পূর্ণভাবে, সরসরা ক খ হচ্ছে প্রাথমিক জ্ঞান, অকালের বাদলা হচ্ছে অপ্রত্যাশিত বাধা, অক্ষয় বট মানে হচ্ছে প্রাচীন ব্যক্তি। ঠিক আছে, এই যে প্রাচীন ব্যক্তি। অগ্নিশর্মা মানে হচ্ছে ক্ষিপ্ত, অঙ্গ জল হওয়া মানে হচ্ছে শীতল। বিপরীত শব্দ অমৃত, অমৃত বিপরীত শব্দ কি হবে? বিষ বা গরল। এখানে না আসলো কোত্থেকে, নাটা ভুলে আসছে। বিষ বা গরল। ঠিক আছে। অর্বাচীন, অর্বাচীন মানে হচ্ছে আধুনিক। অর্বাচীনের বিপরীত শব্দ কি হবে তাহলে? প্রাচীন। অগ্রজ, অগ্রচরের বিপরীত শব্দ হবে, অগ্রজের বিপরীত শব্দ অনুজ। অর্জন, অর্জনের বিপরীত শব্দ কি হবে? বর্জন। অর্পণ, কোনো কিছু দেয়া, কারো উপর কোনো কিছু কোনো দায়িত্ব অর্পণ করা, মানে কি তাকে কোনো কিছু দেয়া, কোনো দায়িত্ব দেয়া, অর্পণ। অর্পণের বিপরীত শব্দ কি হবে তাহলে? গ্রহণ। আমি দিলাম, আপনি গ্রহণ করলেন, তাই না? অতিকায়, অতিকায় বিপরীত শব্দ কি হবে? ক্ষুদ্রকায়। অলিক, অলিক শব্দের অর্থ কি? মিথ্যা। অলিকের তাহলে বিপরীত শব্দ কি হবে? সত্য। অম্ল, যেটা হচ্ছে অ্যাসিডিক স্বাদ, একটু অ্যাসিডিক, একটু অ্যাসিডিক। তো অম্লের বিপরীত শব্দ কি হবে? মধুর। অগ্র, যেটা সামনের দিকে, অগ্রের বিপরীত শব্দ কি হবে? পশ্চাৎ। ঠিক আছে। এক কথায় প্রকাশ এখানে, মানে দিন ও রাত রিলেটেড যে শব্দগুলো আছে আমরা একটু হয়ে যাই, মানে কনফিউজ হয়ে যায়। ওগুলো একসাথে দেয়া আছে। দিনের পূর্বভাগ, দিনের পূর্বভাগকে আমরা কি বলি? পূর্বাহ্ন। দিনের মধ্যভাগকে আমরা বলি মধ্যাহ্ন। হ্যাঁ, দিন ও রাতের সন্ধিক্ষণকে আমরা কি বলি? সন্ধ্যা। দিন ও রাতের সন্ধিক্ষণকে আমরা বলি সন্ধ্যা। রাতের প্রথম ভাগ কি হবে? পূর্বরাত্র। হ্যাঁ, রাতের মধ্যভাগ মধ্যরাত্র বা মহানিশা। রাতের 3 ভাগ একত্রে সেটাকে আমরা বলি ত্রিজামা, ত্রিজামা। আর রাতের শেষ ভাগকে বলবো পররাত্র। রাতের শিশির, রাতের শিশিরকে কি বলি? শবনম। খুব গুরুত্বপূর্ণ এই দুইটা, প্রায় পরীক্ষা আসে। রাতের শিশির, শবনম। আর রাত্রিকালীন যুদ্ধের নাম কি? শক্তি। ঠিক আছে, লাস্টের দুটো খুবই গুরুত্বপূর্ণ, প্রায় পরীক্ষা আসে। পরিভাষা অ্যামপ্লিটিউড, অ্যামপ্লিটিউড মানে কি? কোনো কিছু ছড়িয়ে যাওয়া, বিস্তার, বিস্তার। অ্যাবস্ট্রাক্ট, আমরা বলি না একটা মানে আমরা যখন এই যে বিভিন্ন রিপোর্ট লিখি, রিসার্চ আর্টিকেল লিখি, তখন সবার আগে প্রথমে কি একটা অ্যাবস্ট্রাক্ট রাখি, পুরো অ্যাবস্ট্রাক্ট রাখি, যে পুরো সাউন্ড আনক্লিয়ার না, সামহাও আপনার ওখানে হয়তো নেটওয়ার্ক সমস্যা। আমার পুরো রিসার্চের যে আমি প্রথমে অ্যাবস্ট্রাক্ট একটা ওভারঅল একটা ধারণা দিই, তাই না? ওই পুরো রিসার্চ সম্পর্কে, আমার যে রিসার্চ আর্টিকেলটা ছিল, আমার যে
মানে আমার যে মেইন থিমটা ছিল ওটা নিয়ে আমি একটা ওভারঅল আইডিয়া দিই শুরুতেই, তাই না, কয়েক লাইনের মধ্যে। অর্থাৎ তাহলে অ্যাবস্ট্রাক্ট মানে কি? অ্যাবস্ট্রাক্ট আইডিয়া মানে হচ্ছে বিমূর্ত ধারণা, যেটা সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। সামারি মানে হচ্ছে সারাংশ, না just ঠিক সামারি বলা যায় না এটাকে, ওই ওই রিলেটেডই, তবে হুবহু সামারি আমরা বলতে পারবো না। হুম। একাডেমিক অধিবিদ্যা বা শিক্ষায়তনিক, অ্যাকাউন্ট হিসাব, অ্যাকাউন্ট হিসাব। এরপর হচ্ছে অ্যাডজাস্ট, আমরা বলি না ওর সাথে অ্যাডজাস্ট করে নিতে হবে, ব্যাপারটা অ্যাডজাস্ট করে নাও, মানে কি সমন্বয় করা। অ্যাকনলেজমেন্ট, প্রাপ্তি স্বীকার, মানে আপনি কোনো কিছু ভালো কিছু করলে ওটাকে আমি অ্যাকনলেজ করতেছি, হ্যাঁ, আমি জিনিসটা স্বীকার করতেছি। অ্যাকনলেজমেন্ট হচ্ছে প্রাপ্তি স্বীকার। অ্যাডাপ্টেশন মানে কি? অভিযোজন, কোথাও নিজেকে মানিয়ে নেওয়া, খাপ খাইয়ে নেওয়া, অ্যাডাপ্টেশন। ঠিক আছে, তাহলে কি দেখলাম? অ্যামপ্লিটিউড বিস্তার, অ্যাবস্ট্রাক্ট বিমূর্ত, একাডেমিক অধিবিদ্যা, অ্যাকাউন্ট হিসাব, অ্যাডজাস্ট সমন্বয় করা, অ্যাকনলেজমেন্ট প্রাপ্তি স্বীকার, অ্যাডাপ্টেশন অভিযোজন। আমাদের আজকের সেশন এই পর্যন্তই।